সালাম আলাইকুম। আ সবাইকে আরেকটি ব্র্যান্ড নিউ লাইভে ওয়েলকাম। আমরা শুরুতে একটু দুঃখিত যে টেকনিক্যাল কারণে ১০-১৩ মিনিটের মতো আমাদের লেট হয়েছে। আমাদের ৯ টায় শুরু করার কথা ছিল, এখন ৯:১৩। তো সমস্যা নাই, আমরা জাস্ট শুরু করতে পেরেছি। শুরুতে আমি ওয়েলকাম করতে চাই আজকের গেস্ট মাহবুব ভাইকে। হ্যালো মাহবুব ভাই। হ্যালো, হ্যালো জায়েদ। ওকে, সো মাহবুব ভাই হচ্ছে এর আগে গত বছর আরেকটি সেশনে ছিলেন। যদিও উনি আলাপ করেছেন রিসার্চ এবং পাবলিকেশনস নিয়ে। খুব ভালো একটি সেশন ছিল। তো আমি হচ্ছে ওই সেশনের লিঙ্কটা শেয়ার করে দিব। বাট আজকে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মাহবুব ভাইয়ের যে সাবজেক্ট, উনি যে সাবজেক্টে মাস্টার্স করেছেন আমেরিকাতে, সে তারপর পিএইচডি করছেন এখন। সে মাস্টার্স এবং পিএইচডি সাবজেক্ট সোশিওলজি। আমাদের সোশ্যাল সায়েন্সের একটা ওয়ান অফ দ্যা ওল্ডেস্ট সাবজেক্ট বলা যায়। শুরু থেকে চলে আসছে। সোশিওলজি নিয়ে আমরা কথা বলব। সো মাহবুব ভাই হচ্ছেন একজন একাডেমিশিয়ান। আ উনি আ আ উনি উনার পরিচয়টা একটু পরে দিবেন। তার আগে আমি একটু ছোট করে বলে নিই। আজকে আমরা কভার করতে চাই আমেরিকাতে সোশিওলজিতে মাস্টার্স এবং পিএইচডির সব ধরনের প্রসপেক্ট নিয়ে। তো ২ টা নিয়ে আসার মূল কারণটা হচ্ছে যে মাহবুব ভাই ২ ধরনের এক্সপেরিয়েন্স এ আছে। উনি মাস্টার্স করতে এসেছেন, দেন পিএইচডি করছেন। সো আমাদের আজকের অডিয়েন্স যারা আছেন, এই সাবজেক্টে যারা মাস্টার্স করতে চান বা পিএইচডি করতে চান, ২ টা ভিউ ওনারা পেয়ে যাবেন। আর একটা কোয়েশ্চেন থাকে যে আসলে মাস্টার্স করব নাকি পিএইচডি করব? কোন ডিসিশনটা আমার জন্য ভালো হবে? আই থিংক মাহবুব ভাই যেহেতু ২ টাই করছেন, মাহবুব ভাই তবে এই বিষয়ে বলতে পারবেন। আরেকটা রিকোয়েস্ট ও থাকবে মাহবুব ভাইয়ের জন্য, যদিও উনি এখনো আ এক আ লাইক ক্যারিয়ারে যাননি, কিন্তু উনি যদি জানেন যে আসলে এখান থেকে এই সোশিওলজিতে পড়াশোনা করার পরে ক্যারিয়ার কোন দিকে নেয়া যায় বা কি করা যায়, আই থিংক আপনি অনেককে চেনার কথা যারা এখন করছেন আপনার ফিল্ডে। আপনি যদি রাইট। ওই জায়গাটা কভার করেন। সো আজকে হচ্ছে সম্মানিত দর্শক, আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলব। সো আমি আর কথা না বাড়িয়ে মাহবুব ভাইকে ফ্লোর দিচ্ছি। মাহবুব ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু ছোট করে বলেন, লাইক বাংলাদেশ, এরপর হচ্ছে ইউএস আপনি যা করছেন। ওকে। সো আমার নাম যেমন দেখতে পাচ্ছেন আপনারা মাহবুব ভুঁইয়া। সো উম এটা আমার মূলত শর্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম দেয়া আছে। মাঝখানে আরো অনেক কিছু আছে। সো আমি আ আমার শিক্ষা জীবন আমি জানি না অনার্স এর আগে বলা ঠিক হবে কিনা। আমার ১ম শিক্ষা জীবনটা কেটেছে কুমিল্লাতে। আমি ইন্টারমিডিয়েট করেছি হচ্ছে ভিক্টোরিয়া কলেজ থেকে। দেন অনার্স এবং মাস্টার্স সোশিওলজিতে আমি করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে অনার্স মাস্টার্স করার পরে অ্যা আ দুটোতেই আমার ফার্স্ট ক্লাস ছিল। যার কারণে আমার দুটোতেই আমার গবেষণার অভিজ্ঞতা ছিল। কারণ ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট ক্লাস পায় তাদের গবেষণা করতে হয়। থিসিস মাস্টার্স যাকে বলে। তারপরে ওটার পরে আমি ওখান থেকে আবার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। ওগুলো শেষ করার পরে আমি ইমিডিয়েটলি চাকরিতে জয়েন করি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি লেকচারার হিসেবে জয়েন করি। সেখানে আমি প্রায় ২ বছরের মতো শিক্ষকতা করি। তারপরে আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা পড়াই। তো এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার পড়ানোর অভিজ্ঞতা প্রায় ৮-৯ বছরের হয়েছে। তো এরপর আমি তখন থেকে অবশ্য ভেবেছিলাম যে আমি হয়তো বিদেশে পড়তে আসবো বা আমার উচ্চশিক্ষার প্রতি এক ধরনের ঝোঁক ছিল। তো সেদিক থেকে আমি আমার প্রিপারেশন মূলত আ চলেছে আমি বলব ২০১১-১২ সাল থেকেই। সেখানে আমি IELTS দেয়া, তারপরে অন্যান্য যেসব স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো আছে বিদেশে আসার জন্য, সেগুলো আমি দিয়েছি। তো আমার ১ম এ USA তে আসার খুব একটা আগ্রহ ছিল না বা অনেকটা হয়তো ভয়ই পেতাম GRE র কারণে। যেহেতু আমরা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোক হয়তো আমরা ম্যাথমেটিক্স বা এসব কোয়ান্টিটেটিভ ইস্যুতে আমাদের একটু দুর্বলতা আছে। তো এই ভয়টা আমার মধ্যে ছিল। তো বিভিন্ন জায়গায় আমি ট্রাই করেছি। ইংল্যান্ডেও খুব ভালো ইউনিভার্সিটিতে আমার হয়েছিল। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সাসেক্স এগুলো তো হয়েছে। কিন্তু কোথাও ফুল ফান্ড আমি পাইনি। পরবর্তীতে কানাডাতে আমি ট্রাই করেছি। কানাডাতেও UBC তে হয়েছিল। কিন্তু সেখানে আমি ফুল ফান্ড পাইনি। কিন্তু আমার কথা ছিল ৳১ ও আমি নিজ থেকে দিয়ে করতে পারব না। বা দেওয়ার ইচ্ছা নেই। তো সুতরাং যদি আমি ফুল ফান্ড পাই দেন যাব। তো পরে অ্যা বা আমাদের যারা সিনিয়র ছিলেন তারা অনেকেই আমাকে করলেন, ইন্সপায়ার করলেন যে না আসলে USA দিক থেকে বেস্ট হবে। ইউএস স্কলারশিপ অ্যা ওয়ার্ল্ড এর সবচেয়ে ভালো এবং ফুল কভারেজ দেয় ওরা। তো যার কারণে তখন থেকে অনেকটা করেই চ্যালেঞ্জ নিয়েই আমি জিআরই শুরু করি এবং সেখানে জিআরই দিয়েই আমি জিআরই, IELTS, TOEFL সবই দিয়েছি। দেওয়ার পরে USA তে ট্রাই করি এবং পরবর্তীতে USA তেই আসলে হয়ে যায়। তো USA তে আমি মাস্টার্স পিএইচডি ২ প্রোগ্রামে ট্রাই করেছিলাম। কিন্তু এই পিএইচডি তে যেখানে হয়েছিল সেখানে ফান্ডিংটা অনিশ্চিত ছিল। ফান্ডিংটা অনিশ্চিত ছিল। বা ১ম বছর হয়তো দিবে বা কি ৩ বছর এরা এখন কনফার্ম করতে পারেনি। তো এইজন্য আমি পিএইচডি তে না গিয়ে মাস্টার্স লেভেলে ওদের কনফার্ম ফান্ডিং ছিল ২ বছরের জন্য। তো যার কারণে আমি মাস্টার্স প্রোগ্রামে যাই ওহাইও ইউনিভার্সিটিতে। তো
তো তো এটা হচ্ছে আমার শিক্ষার জীবনের জার্নি। ওহাইও ইউনিভার্সিটি থেকে আমি ২ বছরের মাস্টার্স প্রোগ্রাম শেষ করে তারপরে আমি পিএইচডি প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ মায়ামিতে সোশিওলজিতে পিএইচডি শুরু করেছি গত বছর। সো তো ওরা ইউনিভার্সিটি মায়ামি যেটা করেছে সেটা তারা মাস্টার্স প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যার কারণে আসলে আমি ডিরেক্ট পিএইচডি স্টুডেন্ট হিসেবেই অ্যাডমিশন নিয়েছি। যার কারণে এটার সময়টা হয়তো একটু বেঁচে যাবে। এই। তো এটা হচ্ছে আমার শিক্ষা জীবনের জার্নি। আর এর বাইরে গবেষণায় আমার বেশ কিছু বড়, বড় কাজ হয়েছে। সেটা বাংলাদেশ থেকে কিছু হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে বেশ কিছু কাজ করেছি। নিজস্ব থিসিস রয়েছে। প্রফেসরদের সাথে কাজ করেছি। আর আমেরিকাতে বড় কয়েকটা কাজ করেছি। এর মধ্যে একটা হচ্ছে একটা বই লিখেছি। যে বইটা সোশ্যাল মিডিয়ার উপরে এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 বই বলা যায়। কারণ এটা ওয়ার্ল্ডের অলমোস্ট সব বিশ্ববিদ্যালয়ে এটা পাঠ্য। তো এটা একটা। আর এর বাইরে আমার কতগুলো প্রজেক্ট আছে, বেশ বড়, বড় প্রজেক্ট। একটা আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের আন্ডারে এই প্রজেক্টটা করছি। ভেপিং এর উপরে, যেটা ই-সিগারেট বলে, এটার উপরে করছি। এর বাইরে আরো ছোটখাটো অনেকগুলো ইয়ে আছে আমার। এটা হলো আমার গবেষণার দিকটা আমি বললাম। আর সর্বশেষ যেটা বলবো, আর কিছু আমার ইন্টার্নশিপ আছে। আমি জাস্ট এই বছর এই মাসে আমি 16 তারিখ থেকে জয়েন করতে যাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আন্ডারে একটা প্রোগ্রামে, স্কলার রিলেশনশিপ প্রোগ্রাম অন মেডিসিন, সেটার উপরে করতে চাচ্ছি। তো এই হচ্ছে আমার মোটামুটি শর্ট বায়োডাটা। এর বাইরে কিছু জানতে চাই তাহলে সেটা আমি এত ডিটেইল আরো বলবো প্রায়। জি, ধন্যবাদ মাহবুব ভাই। মোটামুটি আমরা আসলে জানলাম যে আপনার পিছন এবং বর্তমানটা। আই থিংক আপনার ভবিষ্যৎটা আরো বেশি ব্রাইট হবে ইনশাআল্লাহ আপনার প্রোফাইল এবং সবকিছু মিলিয়ে। থ্যাংক ইউ। তো হ্যাঁ, সো মাহবুব ভাই আসলে মাহবুব হচ্ছেন মূলত, যেহেতু ওনার সব ধরনের এক্সপেরিয়েন্স আছে, উনি পড়িয়েছেন বাংলাদেশে, রিসার্চে ছিলেন, এখন আবার আমেরিকাতে পড়াশোনা করছেন, পাশাপাশি রিসার্চ করছেন। সো আমার মনে হয় আজকে যারা জয়েন করছেন বা করেছেন তারা হচ্ছে যদি এই সোশিওলজি বা সোশ্যাল সায়েন্স ফিল্ডে আপনাদের রিসার্চ নিয়ে জানতে চান, পাবলিকেশন নিয়ে জানতে চান, বা হচ্ছে আমরা তো ফোকাস করবো সোশিওলজিতে মূলত স্কোপ গুলা নিয়ে, বাট এর বাইরে কেউ জানতে চাইলে আপনারা কমেন্টে কোশ্চেন গুলো করতে পারেন। আমরা হচ্ছে কোশ্চেন গুলা মোটামুটি সেশনের একটু ভালো ডিসকাশনের পর আমরা কোশ্চেন গুলোতে চলে যাবো। বাট সেশনে থাকে, সেশনটা শেয়ার করেন। আর যত শেয়ার করবেন তত বেশি আপনার ফ্রেন্ডরা জানবে এবং হয়তো বা অনেক মানুষ উপকৃত হবে। যেহেতু বাংলাদেশে নন স্টেম নিয়ে আসলে খুব একটা কথাবার্তা হয় না, আমরা চেষ্টা করছি কথাবার্তা বলার। তো আমি আসলে দেরি না করে আমরা হচ্ছে যেটা মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে যেমন আমি বলেছি আমরা প্রথমে মাস্টার্স নিয়ে তো আলাপ করবো, সোশিওলজি মাস্টার্স নিয়ে। সো আজকে আমি মূলত আপনার কাছ থেকে যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে, মূলত সবাই জানে যে আসলে মোটামুটি কি করতে হবে বা কি না করতে হবে, যেহেতু আমরা অনেকগুলো সেশন করেছি। কিন্তু আপনি যদি একটা সোশিওলজি স্পেসিফিক স্কোপ, কতগুলো ইউনিভার্সিটি এই জিনিসটা অফার করে, বা সাবজেক্টটা অ্যাভেলেবিলিটি কেমন মাস্টার্স প্রোগ্রামে, শুধু যদি মাস্টার্সে আসি, এন্ড দেন ফান্ডিং এর স্কোপ কেমন, বা ফান্ডিং সিকিউর করা কতটুকু সহজ বা কতটুকু কঠিন, মূলত আমরা আসলে ফোকাস করতে চাই এই জায়গাগুলোতে, যাতে স্কোপ গুলা সবাই জানতে পারে। তো যদি শুরুতে একটু আপনার মাস্টার্স জার্নিটা নিয়ে একটু যদি শুনি, বা মাস্টার্স আসলে যারা আসতে চায়, বা আপনি কিভাবে আসলে শুরু করেছেন, বা মাস্টার্স ইউনিভার্সিটি খোঁজা থেকে শুরু করে, মানে হাউ ডিড ইউ গো উইথ ইউর মাস্টার্স প্রোগ্রাম? প্রসেসটা আমি বলবো মাস্টার্স আর পিএইচডি এর প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস অলমোস্ট সেম। তবে মাস্টার্সে বেশ কিছু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তবে বেনিফিটের কথা চিন্তা করলে আমি বলবো পিএইচডি তে বেশি বেনিফিট। দ্যাট মিনস যদি তুমি স্কলারশিপ বা অন্য কিছু চিন্তা করো তাহলে এটা অবশ্যই পিএইচডি তে বেশি দেওয়া হয়। তবে মাস্টার্সের সহজ বললাম এই কারণে যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেটা জিআরইর ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লাই করলে পরে এটাকে জিআরই কে তারা অনেকটা ফ্লেক্সিবিলিটি দেখে। অর্থাৎ অনেক সময় এটা হয়তো ম্যান্ডেটরি থাকে না, ওটা অপশনাল থাকে। যদিও হয়তো জিআরই থাকলে পরে এটাকে একটু আলাদা পজিটিভ স্ট্রেংথ হিসেবে ধরা হয়, তবে এটাই মূল বিষয় নয়। আর আইএলটিএস, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট একটু ভালো থাকা ভালো, দুই একটাতে যদি কমও থাকে সেখানে এগুলো ল্যাঙ্গুয়েজ কোর্স করে এরা কভার করিয়ে দেয়। আচ্ছা, তো আর ইউএসএ পিএইচডি যেটা একটা, সরি, ইউএসএ যে কোনো এডুকেশন, পিএইচডি মাস্টার্স যেটাই বলো, গ্রাজুয়েশন স্টাডিজ যদি আমরা বলি, এটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে আসলে একটা বিষয়, একটা এরিয়া, মানে অ্যাপ্লিকেশনের কোনো একটা এরিয়া এটা ইম্পর্টেন্ট না, এটা হোল প্যাকেজটাকে তারা এটা মেজার করে, বা হোল প্যাকেজটাকে তারা ইভালুয়েট করে। তো সেক্ষেত্রে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, তার যে স্যাম্পল অফ যেটাকে আমরা বলি যে হোয়াট ইজ কল লাইক পারপাস, যেটা পারপাস কেন আমরা স্টাডি করব। আচ্ছা, তারপরে এটার বাইরে থাকতে পারে গবেষণার যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে এই সবগুলো বিষয় তারা, রিকমেন্ডেশনস অলসো ইম্পর্টেন্ট, তাহলে এই সবগুলো বিষয় তারা কনসিডার করে। তবে যেহেতু মাস্টার্স প্রোগ্রাম, তারা স্টুডেন্টটাকে
ভবিষ্যৎ রিসার্চার হিসেবে তৈরি করবে, কারণ মাস্টার্স লেভেলে এসে তারা অনেকগুলো রিসার্চ রিলেটেড কোর্স করতে হবে, থিওরিটিক্যাল কোর্সগুলো করতে হবে। তো যার কারণে তারা ওই প্রথমে খুব বেশি এক্সপেক্ট করে না যে তাদের মধ্যে এই সমস্ত গবেষণা সব কিছু জেনে আসবে। তো এই কারণে তারা শুধু চায় যে এই ছেলেটা বা এই মেয়েটা তারা এই গবেষণা করার জন্য বা একাডেমিক্যালি তার কতটুকু রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, এই বিষয়গুলো তারা বুঝতে চায়। এই জন্য স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার মাধ্যমে বোঝা যায় সে কতটুকু পড়াশোনা করতে আগ্রহী, বা টিচারের রিকমেন্ডেশন একটা ফ্যাক্ট এখানে। তারপরে রেজাল্ট দেখে অনেকটা বিষয় অনুমান করা যায়, আর দুই একটা গবেষণা থাকলে তো এটা কেল্লাফ হতে। তাহলে এটা গেল মাস্টার্স লেভেলের। তো মাস্টার্স লেভেলে তারা যেহেতু এটা টট এবং থিসিস মাস্টার্স দুটাই করানো হয়। ফার্স্ট ইয়ারে সাধারণত টট মাস্টার্স, অনেক ইউনিভার্সিটি আছে 1 বছর টট মাস্টার্স করিয়েই তারা ডিগ্রি দিয়ে দেয়। কেউ হয়তো দুটাকে কভার করে, ফার্স্ট ইয়ার টট মাস্টার্স, সেকেন্ড ইয়ারে থিসিস, তো দুটাকে কভার করে। তো থিসিস হলে যেটা হয় পরবর্তীতে তারা পিএইচডি করার জন্য তাদের ইয়াটা আরেকটু ইজি হয়ে যায়, তাদের যেহেতু হাতে করি হয় পিএইচডিতে। আচ্ছা, এটা গেলো মাস্টার্স প্রোগ্রামে, যে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করলো, এই বিষয়গুলো থাকলে পরে মাস্টার্স প্রোগ্রামে হওয়ার চান্স খুব বেশি। দেন তারা মাস্টার্স প্রোগ্রামে আসবে, তারা জানবে, এগুলো গেল একটা। আর পিএইচডি তে যদি অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে তার কতগুলো বেসিক তার হাতে মানে এটার এক্সপার্টিস তারা চায়, যে রিসার্চের ক্ষেত্রে তার বেসিক কিছু এক্সপার্টিস তার আছে কিনা। নট নেসেসারিলি যে বিষয়ে সে পিএইচডি করতে চায় সেই বিষয়ের উপরে তার গবেষণা থাকতে হবে, ঠিক এরকমটা না। ওরা যেটা চায় যে রিসার্চের উপর ওভারঅল তার আইডিয়া আছে কিনা। তারপরে অন্যান্য সবগুলো মাস্টার্সের মতো অন্যান্য সবগুলো বিষয় জড়িত, অ্যাপ্লিকেশন প্যাকেজে সবই জড়িত। বিশেষ করে তারা খুব কনসার্ন থাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে, কারণ এখানে অনেকে সেগুলো নিয়ে খুব স্ট্রাগল করতে হয়। তো যার কারণে অনেক সময় এটাকে অনেক ইউনিভার্সিটি এটাকে খুব ইয়ে করে। এখানে আরেকটা ইস্যু জড়িত, যে এক এক ইউনিভার্সিটির কতগুলো আলাদা আলাদা তাদের আমি বলবো তাদের ক্রাইটেরিয়া বলবো বা প্রিকার্সর রয়েছে, যেগুলোতে তারা আসলে ইভালুয়েট করে স্টুডেন্টটাকে তারা কিসের ভিত্তিতে নিবে। যেমন কোন ইউনিভার্সিটি জিআরই কে অনেক বেশি মূল্যায়ন করা হয়, সেখানে জিআরই হচ্ছে একটা বড় ডিসাইডিং ফ্যাক্টরস। আবার কিছু ইউনিভার্সিটি আছে তারা হয়তো এটা দেখে না, যে না ওটাকে জিআরই সবকিছুর মূল না, জিআরই ছাড়াও একটা স্টুডেন্ট ভালো হতে পারে। তো এই জন্য তারা অনেক সময় করে কি জিআরইটা বাদ দিয়ে হয়তো তারা ল্যাঙ্গুয়েজ টেস্টের দিকে যেতে পারে, যে ল্যাঙ্গুয়েজ সে কেমন, অথবা কি হয়তো রিসার্চ পাবলিকেশনের দিকে যেতে পারে। তো আসলে এটা খুব বলা কঠিন যে কোন প্যাকেজটাকে গ্রাজুয়েশন কমিটি মূল্যায়ন করবে। আর গ্রাজুয়েট কমিটি যেহেতু একজন বা দুইজন নিয়ে নয়, একাধিক 4জন 5জন, মিনিমাম 5জন থাকে, তাহলে 5 জনের গ্রাজুয়েট কমিটি, তাদের আবার ডিফারেন্ট আউটলুক থাকে। ওগুলো অ্যাপ্লিকেশনগুলোকে সর্ট আউট করার জন্য, অ্যাপ্লিকেশনগুলোকে সিলেক্ট করার জন্য তাদের আলাদা আলাদা যেসব চিন্তা ভাবনাগুলো রয়েছে, কেউ হয়তো জিআরই কে, কেউ হয়তো পাবলিকেশনকে, এগুলো ইয়ার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তো যার কারণে একটাকে ইম্পর্টেন্স না দিয়ে যদি পড়াশোনা করতে চায়, তাহলে আমার মনে হয় সবগুলো বিষয় যতদূর সম্ভব এগুলো ভালো করা উচিত। তবে একটার জন্য কখনো যাতে থেমে না থাকে। বিশেষ করে আমাদের যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নন স্টেম এরিয়া, তাদের জন্য জিআরই খুব বেশি বড় ফ্যাক্টর বলবো না, অ্যাটলিস্ট জিআরইটা থাকা ভালো। এন্ড জিআরইতে কোয়ান্টে স্কোর দুটো ইম্পর্টেন্ট, কোয়ান্ট লেভেল ইয়াটাতে ইম্পর্টেন্ট, বা ইংলিশও জরুরি। তবে আমি বলবো ইংলিশটা আমাদের এখানে খুব বেশি জোর দেওয়া হয়। আর যদি সে রিসার্চ করতে চায়, যেহেতু আমাদের সোশ্যাল সায়েন্সে 2 রকমের রিসার্চ রয়েছে, যদি কোয়ান্টিটিভ রিসার্চ করতে চায় সেক্ষেত্রে তার কোয়ান্ট স্কোরটাকেও দেখা হয়, কারণ স্ট্যাটিস্টিক্যাল নলেজ, তার ম্যাথমেটিক্যাল নলেজ, এগুলো ইম্পর্টেন্ট। তো যাই হোক, ওভারঅল আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে এই টোটাল পুরো প্যাকেজটাকেই তারা চেষ্টা করবে এনরিচ করার জন্য। মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারে, যদি সে মনে করে সে রিসার্চে এখনো তার কনফিডেন্স আসেনি, সে করতে পারে। আর পিএইচডিতেও করা যায়, পিএইচডিতে অ্যাপ্লাই করা বরং এটা সুবিধাজনক, এবং অনেক ইউনিভার্সিটি আছে আলাদা মাস্টার্স প্রোগ্রামই নেই, ওদের শুধুমাত্র পিএইচডি প্রোগ্রাম আছে। তো পিএইচডিতে অ্যাপ্লাই করলে, আর পিএইচডিতে যদি অ্যাডমিশন নেয়, তারপরেও যেটা করবে তারা এই মাস্টার্স লেভেলের কতগুলো কোর্স করাবে, এটা 6000 লেভেল বা 600 লেভেলের কতগুলো কোর্স করাবে। ওই কোর্সগুলো করিয়ে আসলে এই ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করবে ফর দ্য মাস্টার্স প্রোগ্রাম আর মাস্টার্স ডিগ্রি। তো এভাবে করে আসলে এই মাস্টার্স এবং পিএইচডি কন্টিনিউ করে। আর ডিফারেন্সটা হচ্ছে যে মাস্টার্স লেভেলে হয়তো ফান্ডিংটা একটু কম, পিএইচডিতে ফান্ডিংটা মোটামুটি এনশিওর করা যায়, কারণ পিএইচডি যেহেতু রিসার্চ প্রোগ্রাম, সেখানে অনেক বেশি এক্সটার্নাল ফান্ডিংও থাকে, তো ওগুলো থেকে তারা এটাকে কভার করে ট্রাই করে। ধন্যবাদ মাহবুব ভাই, মোটামুটি একটা ভালোই কম্পারেটিভ ডিসকাশন হলো। হুম হুম তো এখন এটা তো মোটামুটি আমরা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সিটি কোনটার জন্য কি চাই,
হুম, হুম। এখন যদি একটু জিজ্ঞেস করি যে আপনি যে এক্সপেরিয়েন্স আপনার যে মাস্টার্স যখন খুঁজছিলেন তখন মাস্টার্সে ইউনিভার্সিটি কেমন অ্যাভেলেবিলিটি ছিল, ফান্ডিং কেমন অ্যাভেলেবিলিটি ছিল, এবং পিএইচডি ক্ষেত্রে সিনারিটা কেমন? আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা Google Sheet বানিয়েছিলাম। Google Drive এ আচ্ছা। আমি একটা Google Sheet বানিয়েছিলাম। তো Google Sheet এ আমি যেটা করেছি USA তে র‍্যাংকিংটা আসলে ওয়ার্ল্ড এর যেসব টাইম র‍্যাংকিংস বা অন্যান্য যেসব গার্ডিয়ান র‍্যাংকিংস এগুলো আমরা আসলে ফলো করি না। US এর ক্ষেত্রে US নিউজটাকে আমরা অনেক বেশি মূল্যায়ন করি বা আরো ভালো হয় যে সাবজেক্টে পড়তে চায় সাবজেক্ট ওয়াইজ কতগুলো র‍্যাংকিং আছে বিভিন্ন অর্গানাইজেশন গুলো করে। যেমন আমাদের সোশিওলজির ক্ষেত্রে আমরা সবচেয়ে পারফেক্ট র‍্যাংকিং করে হচ্ছে আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন। সো প্রতি বছর আমেরিকান সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা একটা গাইড বের করে। সেই গাইডে তারা মূলত অ্যা আমেরিকার যেসব ইউনিভার্সিটি গুলোতে সোশিওলজি প্রোগ্রাম রয়েছে, কোনটায় মাস্টার্স রয়েছে, পিএইচডি রয়েছে, এভরিথিং ইস দেয়ার। সো যদি তারা ওটাকে দেখে প্রত্যেক ডিপার্টমেন্টের সাবজেক্টের জন্য এরকম কিছু একটা আছে, ওটা দেখতে পারে। আর যদি না হয় ইউএস নিউজ হচ্ছে মোটামুটি পুরো ইউএস এর জন্য সমস্ত প্রোগ্রামের জন্যই এটা পারফেক্ট। তো ওটা দেখে আমি যেটা করেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অথবা ওই এ সাইট গুলোতে গিয়ে আমি সর্ট আউট করার ট্রাই করেছি। কতগুলো ক্রাইটেরিয়া আমি সেট করে নিয়েছি। আমার টিআরই স্কোর, আমার যে ল্যাঙ্গুয়েজ টেস্ট বা IELTS বা TOEFL আমি যত পেয়েছি, আমার রেজাল্ট, আমার পাবলিকেশন, ডেডলাইন, অ্যাপ্লিকেশন ফি এগুলো দিয়ে আমি যেটা করেছি একটা মোটামুটি করার ট্রাই করেছি। একটা শিট বানিয়েছি। সেখানে আমি সবগুলো লিখেছি। যে ইউনিভার্সিটি এটা রিকোয়ারমেন্টস এত, ওখানে এই প্রফেসররা কাজ করেন, এই ফিল্ডে কাজ হয়। তাদের হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন ফি এত আর ডেডলাইন এত। এভাবে করে আমি মোটামুটি একটা লিস্ট বানিয়েছি। তো লিস্টের মধ্যে ধরো লিস্টের মধ্যে হয়তো ৪০ টা ৫০ টা ইউনিভার্সিটি ছিল। এটা প্রথম লিস্ট যেটা। আচ্ছা। তারপর এটাকে শর্ট লিস্ট করা। শর্ট লিস্ট করার জন্য আমি যেটা করেছি আমি হয়তো ইন্ডিভিজুয়াল প্রফেসরকে ইমেইল করেছিলাম অথবা গ্র্যাজুয়েট ডিরেক্টরদেরকে ইমেইল করেছিলাম। তো আমাদের প্রোগ্রামগুলোতে সাধারণত গ্র্যাজুয়েট ডিরেক্টরই এগুলোর আনসার দিতে পারে। কারণ স্টেম ফিল্ড গুলোতে সাধারণত প্রফেসরদের নিজস্ব ফান্ড থাকে, তাদের নিজস্ব ল্যাব থাকে। তারা ওই ল্যাবের জন্য হায়ার করে থাকে। বাট ইয়ার জন্য আমাদের ফিল্ডগুলোতে যেটা হয়, আমাদের ফিল্ডগুলোতে অ্যা এ ডিপার্টমেন্টাল ফান্ডিং বেশিরভাগ ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ফান্ডিং হয়। এজন্য সবসময় এটা প্রফেসররা ডিসাইড করে না। এটা গ্র্যাজুয়েট ডিরেক্টর যারা আছেন অ্যা তা সে যেহেতু পুরো গ্র্যাজুয়েট প্রোগ্রামটাকে তারা সামলান বা আ তার এই বি তার তার ইয়াতেই এটা রয়েছে, তার আন্ডারে বা তার কন্ট্রোলে এটা রয়েছে। যার কারণে সেই ইনাফ এগুলোর ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার জন্য। তো যার কারণে আমি পরবর্তীতে গ্র্যাজুয়েট ডিরেক্টর সবাইকে আপ এ ইয়া ইমেইল পাঠিয়েছিলাম। তো গ্র্যাজুয়েট ডিরেক্টররা বেশিরভাগ ক্ষেত্রে তারা রিপ্লাই দিয়েছে। কারো ক্ষেত্রে হয়তো আমার যে প্রোগ্রাম সেটা বা আমার যে এরিয়া অফ এক্সপার্টিস বা আমার যে ইন্টারেস্টেড এরিয়া সেটাকে কভার করতে পারে নাই অথবা অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে তাদের হয়তো জিআরই রিকোয়ারমেন্ট আরো অনেক বেশি। কোন ক্ষেত্রে হয়েছে কোন প্রফেসর ওখানে ফাঁকা নেই। তো বিভিন্ন কারণে আমি দেখেছি যে সব মিলিয়ে গিয়ে শর্টলিস্ট করতে আমার টিকেছে হয়তো ১০ বা ১২ টা। তো ১০-১২ টা আমি ধরে নিলাম যে আমি হয়তো ৮ টা থেকে ১০ টাই এপ্লাই করব। তো ৮টা থেকে ১০টায় পরবর্তীতে আমি এগুলোতে এপ্লাই শুরু করেছি। এপ্লাই শুরু করার ক্ষেত্রে সেখানে আবার রিকমেন্ডেশন একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে বাংলাদেশে সেটা তো আমরা জানি। আমাদের এটা বিষয়ে অনেক দুঃখ রয়েছে। অনেকেই আমার সাথে এটা শেয়ার করেন যে বাংলাদেশের প্রফেসরদের সাথে প্রফেসর রিকমেন্ডেশন পাওয়াটা একটু টাফ। উনারা অনেক ব্যস্ত থাকেন। তারপর অনেক প্রফেসরদের যেটা হয় যে অফিস মেইল থাকে না। অফিস ইমেইল থাকে না। তো এটা কিন্তু এই এপ্লাই এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকেই জানতে হবে যে জেনারিক মেইল যেগুলো আছে যেমন Gmail, Yahoo বা Hotmail বা অন্যান্য যেগুলো জেনারিক মেইল রয়েছে, এগুলো দিয়ে রিকমেন্ডেশন লেটার কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। তো যার কারণে অফিস ইমেইল লাগে। তো আমাদের অনেক প্রফেসরদের ছিলেন যাদের অফিস ইমেইল তারা খুলে নেয়। যদিও এটা এভেইলেবল ছিল ঢাকা ইউনিভার্সিটির সব প্রফেসরদেরই ঢাকা ইউনিভার্সিটির একটা ইমেইল থাকার কথা। কিন্তু অনেকে সেটা আর খুলতে কখনো প্রয়োজন বোধ করেন নাই, এজন্য করেননি। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তো এজন্য শুধুমাত্র ওই প্রফেসরদেরকেই খোঁজ নিতে যোগাযোগ করতে হয়েছে যাদের ইমেইল অ্যাড্রেসটা রয়েছে অথবা এমনও আছে যিনি আমার ডিরেক্ট সুপারভাইজার ছিলেন মাস্টার্সে। স্যারেরটাতে গিয়ে আমি গিয়ে খুলে দিতে হয়েছে। আমি ইয়াতে গিয়েছি, রেজিস্ট্রি বিল্ডিং এ গিয়েছি, গিয়ে স্যার এটা করেছি। তারপর এটা খুলেছি। যাই হোক তো এইসব কারণে আমার হচ্ছে খুব বেশি ইউনিভার্সিটিতে এপ্লাই করাটা টাফ ছিল। যেহেতু স্যারদের হাতে সময় নাই। এবং আর যেহেতু এটা প্রসেসটা ভিন্ন। এখন যেহেতু অনলাইন রিকমেন্ডেশন সিস্টেম এটা ডিফারেন্ট। অন্যান্য ওই আগের যে লিখিত একটা কাগজ দিয়ে দেয়া এরকম না। তো যার কারণে সব প্রফেসর এটাকে সময় দিতেও চান না বা দিতে পারেনও না বিভিন্ন কারণে। তো যার কারণে আমার এটাকে শর্ট করে রাখতে হয়েছিল। ৮ থেকে ১০ টা ইউনিভার্সিটিতে আমি এপ্লাই করেছিলাম। মোস্ট প্রবাবলি ৮ টাই।
তো এগুলো তো করার ফলে আমি দুটো মাস্টার্স এবং পিএইচডি ২ লেভেলেই এপ্লাই করেছিলাম। মাস্টার্সের জন্যও এপ্লাই করেছিলাম, পিএইচডি তেও এপ্লাই করেছিলাম। যেটাতে হয়। তো আমার ২ ইয়েতেই হয়েছে, ২ টাতেই হয়েছে। তো এরপরে আমি যেটা করলাম যখন ধরো আমি ৫ টা থেকে হয়তো ৫ টা হ্যাঁ, ৫ টা থেকে আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি। ৫ টাতেই আমার এডমিশন দিয়েছে। কারণ ৫ টা এডমিশন দিয়েছে এখন আমার ইয়ে ডিসিশন নেয়ার প্ল্যান যে এখন কোনটাতে আমি যাবো। তো কিছু প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে তোমার ধরো শুধু টট মাস্টার্স। ওদের তো পিএইচডি সেভাবে করানো হয় নাই। কোনটাতে হয়তো আমি যে এরিয়াতে আসতে চেয়েছিলাম তখন আমার এরিয়া ছিল এনভায়রনমেন্টাল সোসিওলজি। সো অনেক ইউনিভার্সিটিগুলোতে এনভায়রনমেন্টাল সোসিওলজি সেভাবে ছিল না। কোন ইউনিভার্সিটিতে ছিল যে প্রফেসর আপাতত নাই। পরবর্তীতে যদি ফাঁকা হয় ২-১ জন স্টুডেন্ট বেরিয়ে যাবে আগামী বছরের মধ্যে। তারপর তোমাকে দেয়া হবে। এরকম কিছু ছিল। তো যাই হোক এর মধ্যে করতে তারপর ওহাই ইউনিভার্সিটিতে আমি সব দিক থেকে বেটার মনে করলাম এইজন্য যে ইউনিভার্সিটির ভালো। তার পড়াশোনার মান খুবই ভালো। অনেক পুরনো ইউনিভার্সিটি। তারপরে এখানে বেশ কয়েকজন প্রফেসর ছিলেন যেটা ডিরেক্টলি আমার ফিল্ডে বেশ নামকরা লোক। হ্যাঁ? ওয়ার্লড এ খুব নামকরা লোক এনভায়রনমেন্টালিস্ট হিসেবে। তো এইসব কারণে ওহাই ইউনিভার্সিটিকে আমি সিলেক্ট করেছিলাম। আর এর আগের বছর আরেকজন আমার পরিচিত ওহাই ইউনিভার্সিটি থেকে বেরিয়েছিলেন। তিনিও বললেন যে ওহাই ইউনিভার্সিটি হচ্ছে অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো সেখানে গেলে পরে এরা স্টুডেন্টদের প্রতি বেশি কেয়ার করে। এবং এদের পলিসি গুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো যার কারণে ওহাই ইউনিভার্সিটিতে আমি সিলেক্ট করেছি এপ্লাই করেছিলাম এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম ওদের অফার। তারপর ওহাই ইউনিভার্সিটিতে এসেছি। এই জি, মহা ভাই ধন্যবাদ। এর মধ্যে যে একটা কোয়েশ্চেন আমার আছে আরকি সেটা হচ্ছে আপনি যখন ফান্ডিং সার্চ করছিলেন মাস্টার্স এর জন্য, যেহেতু ফান্ডিং অনেক ইম্পোর্টেন্ট। আপনি বললেন যে আপনি হুম, নিজের টাকায় পড়তে চান না। তো হুম। তখন হচ্ছে আপনার মানে আপনি কেমন দেখেছেন যে ইউএস ইউনিভার্সিটি গুলো সোশিওলজিতে ফান্ডিং এর রেশিওটা কেমন? লাইক খুবই এভেইলেবল বা হচ্ছে কেমন এটা মাস্টার্স লেভেলে? মাস্টার্স লেভেলে খুব টাফ। মাস্টার্স লেভেল আমি বললাম তো আমার মাস্টার্স সব ইউনিভার্সিটি অফারও করে না। কি কি রাইট, হুম, আমি বলব 50 এরও কম 50% এরও কম ইউনিভার্সিটি যারা মাস্টার্সে আলাদা প্রোগ্রাম রয়েছে। বেশিরভাগ হচ্ছে ডিরেক্ট পিএইচডি প্রোগ্রাম। তো মাস্টার্স প্রোগ্রামে এদের ফান্ডিং খুবই কম, খুবই কম। এর একটা বড় কারণ রয়েছে। যদি ফান্ডিং সিস্টেমটা কেমন এখানে কাজ করে এটা যদি দর্শকরা বুঝতে পারে তাহলে জানবে যে কেন মাস্টার্স লেভেলে এখানে ফান্ডিংটা কম। পিএইচডি লেভেলে যেসব ফান্ডিং গুলো রয়েছে এগুলো হচ্ছে বেশিরভাগ রিসার্চ ফান্ড। তো রাইট। রিসার্চ ফান্ড গুলো তারা ২-৩ ভাবে কালেক্ট করে। একটা হচ্ছে ডিপার্টমেন্টাল ফান্ডিং রয়েছে যে প্রত্যেকটা প্রফেসর যারা বাইরে কোনো রিসার্চ আ আ প্রজেক্ট পেয়ে থাকে সেখানে কাজ করলে এটার একটা বড় পার্সেন্টেজ তারা ডিপার্টমেন্টকে দিতে হয়। ডিপার্টমেন্টকে এটাকে সাবমিট করতে হয়। যেমন 35% তারা ডিপার্টমেন্টকে এই টাকাটা দিতে হয়, একটা কমিশন দিতে হয়। এটা গেল একটা সোর্স। 2nd সোর্স হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। তারা একটা যদি ধরো আমার ডিপার্টমেন্টে আমার প্রোগ্রাম থেকে যারা পাস করেছে তারা ভালো জব করছে, অনেক বেশি অ্যা রিচ। তারা হয়তো ডিপার্টমেন্টে কতগুলো কন্ট্রিবিউট করে। এটা একটা 2nd থাকতে পারে। আর রিসার্চ এর আরেকটা থাকতে পারে যে এক্সিস্টিং কতগুলো রিসার্চ ফান্ড এদের থাকে। বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট আ প্রতিষ্ঠান বা ব্যক্তি তার বাবার নামে, মায়ের নামে, নিজের নামে বিভিন্ন ফান্ড থাকে। এই ফান্ডগুলো রিসার্চ ফান্ডে দেয়া হয়। এবং সমস্ত ফান্ডগুলোই তারা আসলে রিসার্চের জন্য দেয়। তারা টট মাস্টার্স এর জন্য দিতে চায় না। এজন্যই মাস্টার্স প্রোগ্রামে ফান্ডিংটা একটু টাফ। তো মাস্টার্স ফান্ডিং এ যেটা হয় শুধু তারা ওই যে ডিপার্টমেন্টে যে টিচাররা যে প্রজেক্টের যে টাকাটা ডিপার্টমেন্টে দিল বা ডিপার্টমেন্টের ইন্টারনাল যদি কোনো ফান্ডিং এদের থাকে, কিছু লামসাম টাকা থাকে এই ইউনিভার্সিটি থেকে। এগুলো থেকে তারা একটা অ্যামাউন্ট তারা আলাদা রাখে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য। কিন্তু এইজন্য এটা খুব বেশি পরিমাণ হয় না। সবটাই বেশিরভাগটাই থাকে হচ্ছে পিএইচডির জন্য। আর যেহেতু আমাদের প্রফেসররা আলাদা কোনো ল্যাব নাই, আলাদা প্রজেক্ট নাই, তারা যেটাই করুক সেটা হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্টলি করে। তো যার কারণে এখানে মাস্টার স্টেম ফিল্ডের জন্য স্টুডেন্টরা ডিরেক্টলি প্রফেসরদের সাথে কাজ করার সুযোগ হয় না। তো যার কারণে তারা ওই সেভাবে আর হিসেবেও কাজ পায় না। সেটা হয় এখানকার ইউনিভার্সিটিতে বেশিরভাগই আমাদের প্রোগ্রামগুলোতে হচ্ছে টিএশিপ পায়। তার মানে হচ্ছে টিচারকে তার টিচিং এ হেল্প করা, রিসার্চ এর কাজে হেল্প করা বা রিসার্চ এর কাজে হেল্প করলেও এই প্রফেসর আলাদা তাদেরকে সেইভাবে আর স্যালারিটা স্যালারি এটা হয় না। যেটা হয় ডিপার্টমেন্টের থ্রুতেই যায়। তো যার কারণে আমাদের এখানে ফান্ডিংটা একটু টাফ। তো পিএইচডি মাস্টার্স লেভেলেই হচ্ছে সবসময় আরো বেশি চ্যালেঞ্জিং। আর পিএইচডি লেভেলে একটু কম চ্যালেঞ্জিং কিন্তু পিএইচডিটাও এখানে খুব বেশি ভালো বা খুব বেশি সিকিউরড আমি বলব না। আমি যত জায়গায় এপ্লাই করেছিলাম আসার সময় অলমোস্ট সব ইউনিভার্সিটি গুলোই এটা আমাকে বলেছে। ধরো ফার্স্ট ইয়ারে কনফার্ম ফান্ডিং, সেকেন্ড ইয়ার থেকে আমাকে আবারও ওই সেম প্রসেস গুলোতে যেতে হবে। আবার গ্র্যাজুয়েট কমিটি বসবে, তারা মূল্যায়ন করবে, এটাকে এক্সটেন্ড করবে এরকম আরকি। তার মানে হচ্ছে ওভারঅল মাস্টার্স এর চাইতে পিএইচডি তে ফান্ডিংটা এভেইলেবিলিটি বেশি, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হুম। ওকে।
যাক মাহবুব ভাই, তাহলে মাস্টার্স এন্ড পিএইচডি মোটামুটি আমরা একটা কম্পারেটিভ ডিসকাশন দেখলাম যে রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে এবং ফান্ডিং এর ক্ষেত্রে। আম, তাহলে হচ্ছে আমরা এই জায়গাতে আর কি কভার করা যায়, আর কোনো কিছু কি কভার করতে পারি আমরা, নাকি হচ্ছে আমরা ক্যারিয়ার প্রসপেক্টের দিকে চলে যাব? আচ্ছা, তার আগে হচ্ছে আমরা মনে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি যে মাহবুব ভাই, ধরেন এই যে একটা ডিলেমা, ধরেন একজন স্টুডেন্ট চাইলে মাস্টার্স আসতে পারে, চাইলে পিএইচডি তে আসতে পারে, বা আপনি যেটা বলে দুদিকে অ্যাপ্লাই করেছেন। তো ইন দ্যাট কেস একটা কোয়েশ্চেন থাকে যে মাস্টার্স করবে নাকি পিএইচডি করবে। সো এই ডিসিশনটা আসলে কিসের উপর বেস করে নেওয়া উচিত একজন স্টুডেন্টের? মাস্টার্স এবং আমি তো বললাম যে পিএইচডিটা অবশ্যই বেটার, কারণ পিএইচডিতে করলে কতগুলো বিষয় এটা পজিটিভ, ইভেন গ্রাজুয়েট কমিটি এটাকে পজিটিভলি নেয়। একটা নাম্বার ওয়ান হচ্ছে পিএইচডিতে যেহেতু ফান্ডিং বেশি, 2 নম্বর হচ্ছে পিএইচডিতে করলে যেটা হয় গ্রাজুয়েট কমিটি বেশিরভাগ ক্ষেত্রে তারা এটাকে পজিটিভলি নেয় এই কারণে যে তার পড়াশোনা করার আগ্রহ রয়েছে। মাস্টার্স প্রোগ্রামে অনেক সময় হয় যেটা, হ্যাঁ মাস্টার্স করে হয়তো সে এখানে ওপিটিতে যাবে, তারপরে হয়তো ইমিগ্রেশনে ট্রাই করবে, বা তার মূল উদ্দেশ্য হয়তো পড়াশোনা না, এরকম একটা ধারণা অনেক গ্রাজুয়েট কমিটির থাকে যে হয়তো তার, কারণ মাস্টার্স আসার পরে সে পিএইচডি করবে কিনা এটা তো গ্যারান্টেড না। তো অনেকেই এটা হয়তো মাস্টার্স করে হয়তো তারা ইমিগ্রেশনের জন্য ট্রাই করে। তো পিএইচডিতে করলে যেটা হয় তারা ধরে নেয় যে স্টুডেন্টটার একাডেমিক্যালি তার স্কলারলি তার একটা ইয়া রয়েছে, আগ্রহ রয়েছে, তার একজনের কমিটমেন্ট রয়েছে। তো এইজন্য পিএইচডিতে এপ্লাই করলে পরে এটা বেশ পজিটিভলি এটাকে ইভালুয়েট করা হয়। তো এইজন্য আমি বলব যারা বাংলাদেশ থেকে ইয়েতে আসতে চায়, ইউএসএ তে পড়াশোনা করার জন্য আসতে চায়, তারা পিএইচডি প্রোগ্রামগুলোতে এপ্লাই করা উচিত। আর যদি কখনো মনেও হয় যে তারা পিএইচডি করবে না, সেক্ষেত্রেও কিন্তু মাস্টার্স করে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। মাস্টার্স করেই তারা ইচ্ছা করলে দ্যাট মিনস মাস্টার্স লেভেলের কতগুলো কোর্স আছে। যেমন অনেকগুলোতে হয়তো 30 ক্রেডিটস, 36 ক্রেডিটস। তো বিভিন্ন রকমের ক্রেডিট তারা ধরে নেয় যে মাস্টার্স করতে হলে এই মিনিমাম এতগুলো ক্রেডিট তাকে শেষ করতে হবে। তো এইগুলো শেষ করার পরে তারপরে তার পিএইচডিতে তারা কম্পিটিশন এক্সাম বা অন্যান্য যেসব পিএইচডির ইয়ে থাকে, কতগুলো ইয়া থাকে ইভ্যালুয়েটরি বা প্রিলিমিনারি কতগুলো পরীক্ষা থাকে, তারপরে তাকে পিএইচডিতে অ্যাডমিশন দেওয়ানো হয়। এর আগে ইচ্ছা করলে সে যদি মাস্টার্স লেভেলের কোর্সগুলো কমপ্লিট করে থাকে, সে ইচ্ছে করলে মাস্টার্স নিয়ে বেরিয়ে যেতে পারে। তো এইজন্য আমি বলব যদি কখনো পিএইচডি করতে মনেও হয় যে পিএইচডি খুব টাফ হবে, তারপরেও পিএইচডিতে করলে যেটা সুবিধা হবে তার ইয়েটা, তার এপ্লাই করাটা এবং অ্যাকসেপ্টেন্স ইয়েটা লাইকলিহুড অনেক গুণ বেড়ে যাবে। তো এইজন্য পিএইচডিতে করাই ভালো। পিএইচডিতে হলেও পিএইচডি করতে না চাইলে মাস্টার্স সে করতে পারে। এক্সেলেন্ট। তো মাহবুব ভাই, এখন আমরা একটা কমন কোশ্চেন নিয়ে আলাপ করতে চাই, যেটা যদি আপনি এখনো পর্যন্ত ও মানে ফর্মাল ক্যারিয়ারে যাননি, পিএইচডি শেষ করার পরে হয়তো ইনশাআল্লাহ যাবেন, বাট আপনি যতটুকু জানেন বা চিনেন আপনার ফিল্ডে বা সোশ্যোলজি থেকে পড়াশোনা করার পরে আমেরিকাতে যদি কেউ ক্যারিয়ার করতে চায় বা সেটেল হতে চায়, সেক্ষেত্রে কোন কোন ধরনের অপরচুনিটি গুলো থাকে, ক্যারিয়ার অপরচুনিটি গুলো থাকে একজন স্টুডেন্টের জন্য? যদি আমি, হ্যাঁ, আমার সোশিওলজি ফিল্ডে যদি বলি, আমাদের সোশিওলজি ফিল্ডটা এখন এত বেশি ডাইভার্স হয়ে গেছে। সোশিওলজি এখন পিওর সোশিওলজি বলতে আসলে কিছু নাই। সোশিওলজির একটা ডালপালা মেলে এখন সোশিওলজি অনেক দূর। ইভেন কতগুলো সোশিওলজির সাবফিল্ড রয়েছে যেগুলো হয়তো মূল সোশিওলজির সাথেই যায় না। সোশিওলজির যে মূল থিওরিটিক্যাল ফাউন্ডেশন রয়েছে সেগুলোর সাথেও অনেক সময় যায় না। এত বেশি এটা ডাইভার্স হয়ে এত দূর চলে গেছে। যেমন আমি এমন অনেক লোক জানি যারা মেডিকেল সোশিওলজিতে পড়াশোনা করেছে, তারপরে পাবলিক হেলথে চলে গেছে, গিয়ে একেবারে তারা এপিডেমিওলজি সহ একেবারে কোর মেডিকেল ইস্যুতে, মেডিকেল এরিয়াতে চলে গেছে। তো এইজন্য সোশিওলজিতে এখন একেবারে পারফেক্টলি বলা কঠিন যে ঠিক কোন এরিয়াটাতে সে কাজ করতে চায়। সোশিওলজির মধ্যে এখন যেসব ডিসিপ্লিন গুলো রয়েছে বা সাবফিল্ড গুলো রয়েছে ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয়, এর মধ্যে বলা যেতে পারে তোমার মেডিকেল সোশিওলজি ইটসেলফ, তারপরে ডেভেলপমেন্ট সোশিওলজি, তারপরে ধরো ক্রিমিনোলজি, এনভায়রনমেন্ট, তারপরে ধরো আর কি হতে পারে, এই কয়েকটা হচ্ছে তোমার একেবারে খুব ইয়ে আর কি, খুব ফ্যামিলিয়ার বা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রোগ্রামগুলোকে অফার করা হয়। এই সাবফিল্ড গুলোকে অফার করা হয়। তো তো ইয়ার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকার ক্ষেত্রে কতগুলো ডিফারেন্স রয়েছে। যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম আমার স্পেশালাইজেশন ছিল হচ্ছে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো আমি এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশে কাজ করেছি। আমার যত গবেষণা, আমার যত ইয়ে রয়েছে, কি বলে, আমার প্রজেক্ট, ফান্ডিং, পড়াশোনা সব হচ্ছে সামহাউ রিলেটেড টু এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। তো আমি এপ্লাই করেছিলাম আমেরিকাতে ওই এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জের জন্য। তারপরে এখানে যখন আসলাম তখন আমার গ্র্যাজুয়েট ডিরেক্টর তিনি বললেন যে আমেরিকাতে আসলে এনভায়রনমেন্টে বা ক্লাইমেট চেঞ্জে ইয়ে করা, ফান্ড পাওয়া বা ভবিষ্যতে ক্যারিয়ার প্রসপেক্ট একটু চ্যালেঞ্জিং কম্পেয়ার্ড টু আদার
সাবফিল্ডস। যেমন ধরো এই এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ। তো আমি যে বছর আসলাম ওই বছরই হচ্ছে তোমার আবার ট্রাম্পের এরা শুরু হলো। তো ট্রাম্প প্রশাসন তারা যেহেতু এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এর বিরুদ্ধে ছিলেন, যার কারণে এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে ফান্ডিং কমে যাচ্ছিল। ক্লাইমেট চেঞ্জ এবং এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে আমেরিকায় ফান্ডিং কমে যাচ্ছিল। তো এসব কারণে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জে অনেক ইউনিভার্সিটি তারা তাদের স্পেশালাইজেশনটাও অফ করে দিল, বা অনেক সেভাবে ফান্ডিং দিচ্ছে না। তো অনেক বেশি চ্যালেঞ্জ ছিল আরকি এনভায়রনমেন্টে। তো যার কারণে আমার প্রফেসর আমাকে পরামর্শ দিলেন যে তোমার বেটার হবে তুমি আমেরিকার সাথে যায় বা আমেরিকার ক্যারিয়ারের জন্য ভালো এরকম কিছু এরিয়া তুমি বেছে নেয়া। তো আমেরিকাতে সবচেয়ে বেশি সোশিওলজির সবচেয়ে স্ট্রং ফিল্ড হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস। এটা হচ্ছে নাম্বার 1 ফিল্ড আমেরিকাতে। যেহেতু আমেরিকাতে ক্রাইম রেট অনেক বেশি এবং ওয়ার্ল্ডের সব বড়, বড় ক্রাইম ল্যাব গুলো এখানে রয়েছে। তো এইজন্য এটা হচ্ছে নাম্বার 1 ফিল্ড। মেডিকেল সোশিওলজিও এখানে ভালো। মেডিকেল সোশিওলজিতে অনেক ইউনিভার্সিটি অফার করে। তো মেডিকেল সোশিওলজি ভালো, কিন্তু মেডিকেল সোশিওলজির কতগুলো রয়েছে। আমি আমার মেডিকেল সোশিওলজির বেশ পিএইচডি বা পোস্ট-ডক লেভেলের অনেক ফ্রেন্ড রয়েছে। তাদেরকে হার্ট না করে বলছি, তুমি হচ্ছে মেডিকেল সোশিওলজির আমেরিকাতে কতগুলো চ্যালেঞ্জ যেটা রয়েছে। এক নম্বরে তারা প্রথম ফাইটটা দিতে হচ্ছে পাবলিক হেলথ স্টুডেন্টদের সাথে বা মেডিকেল এমপিএইচ যারা আছে, মাস্টার অফ পাবলিক হেলথ এবং মেডিকেল ডাক্তারদের সাথে। কারণ আমেরিকা থেকে বাংলাদেশ থেকে যেসব ডাক্তার আমেরিকাতে আসে, তোমরা জানো যে আমেরিকায় ডিরেক্টলি ক্লিনিক্যাল পিএইচডি বা ডিরেক্ট মানে বাংলাদেশে যেসব আমরা সো কল্ড এমবিবিএস বা ডাক্তার বলি, ওই ক্লিনিক্যাল লেভেলে পিএইচডি করতে আসাটা এখানে জন্য টাফ। ওরা যেটা করতে হয় কোনো মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসে, এবং সেটা অবশ্য অনেকটাই হয়েছে তোমার পাবলিক হেলথ রিলেটেড, একাডেমিক, স্কলারলি রিলেটেড, রিসার্চ রিলেটেড, নট নেসেসারিলি যে প্র্যাকটিশনাল রিসার্চ। এখানে যে রিসার্চটা করা হয় সেটা হচ্ছে তারা অনেকটা থিওরিটিক্যাল রিসার্চ করে, যদিও ওইটার হয়তো একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তারা নেওয়ার ট্রাই করে, কিন্তু তাদের রিসার্চটা একটু ডিফারেন্ট এখানে। তো যার কারণে তাদের সাথে আমাদের সোশিওলজি, মেডিকেল সোশিওলজির স্টুডেন্টরা একটা সবসময় একটা ফাইট দিতে হয়। তো ওরা সবসময় একটু বেশি পজিটিভ থাকে, বা ওদের একটু স্ট্রেংথ বেশি থাকে ক্যারিয়ারে, তাদের চাহিদাটা বেশি থাকে, বিকজ তারা কোর মেডিকেল সোশিওলজি, মেডিকেল ইস্যু নিয়ে পড়াশোনা করেছে। আর আমাদেরটা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে সোসাইটির বিভিন্ন কি বলবো ইন্ডিকেটরস, বিভিন্ন ভেরিয়েবলস নিয়ে কাজ করে। তো যার কারণে এটা ঠিক কোর মেডিকেল ইস্যু না। এটা একটা অন্যতম চ্যালেঞ্জিং আমাদের ইয়ার জন্য। আর এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ এখন ইদানিং আবার এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বেশ কিছু ফান্ড এসছে। তো এখন এটাও যেতে পারে। আর এর বাইরে আরো কিছু সাবফিল্ড রয়েছে, যেটা হয়তো আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশে এরকম অনেকগুলো সাবফিল্ড রয়েছে, হয়তো বাংলাদেশে পড়ানো হয় না, বাট এখানে আছে। তো এখানে আসার পরে অনেক এগুলোকে নেয়, অ্যাকসেপ্ট করে নিতে পারে। যেমন রেস এন্ড এথনিসিটি একটা বড় এরিয়া। আমেরিকাতে রেস এন্ড এথনিসিটি খুবই স্ট্রং একটা এরিয়া। কিন্তু মনে রাখতে হবে রেস এন্ড এথনিসিটি বা এই ধরনের কিছু সাবফিল্ড রয়েছে যেগুলো হয়তো বাংলাদেশে গেলে আর তারা সেভাবে কাজে লাগাতে পারবে না। কারণ বাংলাদেশে যেহেতু রেস ইস্যুটা খুব জরুরি, খুব বড় কিছু না, বা বাংলাদেশের রেস ইস্যুটা সেভাবে নাই। কিন্তু এথনিসিটি হয়তো এথনিসিটি নিয়ে কাজ করা যায়। কিন্তু ওভারঅল রেস এন্ড এথনিসিটি এটা আমেরিকাতে খুব বেশি জনপ্রিয় হলো, বা ক্যারিয়ারের জন্য খুব ভালো হলো, বাংলাদেশের জন্য এটা টাফ। তো তবে ওই ক্রিমিনোলজি এবং ক্রিমিনাল জাস্টিস, যেটাতে আমি এখন এক্সপার্টিস, এটা আমি মনে করি যে এটা খুব ভালো একটা প্রসপেক্ট রয়েছে বোথ আমেরিকা এবং আউট অফ আমেরিকা। এক্সেলেন্ট। তার মানে আমরা জানলাম যে আসলে অনেকগুলো সুযোগ আছে, যদি ওভাবে এক্সপার্টিস গ্রো করে কাজে লাগানো যায়। আর যদি স্পেসিফিক জবের কথা বলো, তাহলে আরো কতগুলো জবের নাম বলা যাবে যেগুলো স্পেসিফিক্যালি শুধু সোশিওলজিদেরকে হায়ার করে বলা যাবে। আপনি মনে হয় যদি জানা থাকে আপনি আরো 2-4টা বলতে পারেন। লাইক হ্যাঁ, একটা যদি বলতে পারি যে সে তার ক্যারিয়ার, একটা তো বললাম যে একেবারে সাবফিল্ড ওয়াইজ, কিন্তু সাবফিল্ডের বাইরে ওভারঅল যদি বলা যায় যে তাদের ক্যারিয়ার প্রসপেক্টটা কোথায়, বা কোথায় তাদের জবগুলো হতে পারে। এর মধ্যে যারা পিএইচডি করছে তাদের সবচেয়ে বেশি তাদেরকে ধরেই নেওয়া হয় যে যারা পিএইচডি করছে তাদের এক ধরনের প্রফেসররা, বিশেষ করে তারা তখন পড়াশোনা করে, ওই সময় তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা একাডেমিক লাইনে যাবে, একাডেমিক্যালি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করবে। কারণ হচ্ছে যে পিএইচডি লেভেলে তারা যেসব পড়াশোনাগুলো করে, পিএইচডি লেভেলে তাদেরকে তৈরি করা হয়, সেগুলো একাডেমিক্যালি অনেক বেশি তারা এপ্লাই করতে পারে। কারণ এগুলো বেশিরভাগ হচ্ছে তোমার রিসার্চ রিলেটেড, টিচিং রিলেটেড, কারণ তারা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হয়, বা তারা কোর্স পড়াইতে হয়, তারা অনেক সময় তারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে। তো যার কারণে টিচিং এর প্রতি তাদের এক ধরনের তৈরি হয়, তারা একটা প্র্যাকটিস, বা তারা সেভাবে একটা
ট্রেনিং নিয়ে নেয়, ট্রেন্ড আপ হয়। এটা এইজন্য একটা বড় প্লাস পয়েন্ট ভবিষ্যতে তারা একাডেমিক্যালি যাওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে তারা যেহেতু গবেষণা করার সময় প্রচুর তারা রিসার্চ আর্টিকেল পড়তে হয়, রিসার্চ প্রজেক্টের সাথে জড়িত থাকতে হয়। বিভিন্ন কারণে তাদের এই কনসেপ্ট গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়, যেগুলো পরবর্তীতে একাডেমিক্যালি অনেক বেশি কাজে লাগে। কারণ এই আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে তোমরা হয়তো জানো যে আমেরিকান ইউনিভার্সিটিতে পিওরলি টিচিং পজিশন খুবই কম, টিচিং প্রফেসর খুবই কম। আছে কিছু, তারা অনলি তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়ানো। আর বেশিরভাগই টিচিংই হচ্ছে, সেটা হচ্ছে বোথ রিসার্চ এবং টিচিং। তো যার কারণে ওই রিসার্চ যেহেতু টিচিং এর একটা বড় পার্ট আমেরিকাতে, তো যারা গবেষণা যারা পিএইচডি করে তাদের ওই দুটাতেই এক ধরনের ট্রেনিং হয়ে যায়। তারা একই সাথে টিএশিপের মাধ্যমে, ইনস্ট্রাকশনের মাধ্যমে, তারা যদি ইনস্ট্রাক্টর থাকতে পারে বা ইন্টারিম ফ্যাকাল্টি থাকতে পারে, এর মাধ্যমে তাদের পড়াশোনা বা পড়ানোর একটা ট্রেনিং তাদের হয়ে যায়। আর যেহেতু তাদের গবেষণা করার সময় প্রচুর রিসার্চ আর্টিকেলে তাদের স্টাডি করতে হয়, বিভিন্ন রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত হতে হয়, তাদের সেদিকটাতেও তাদের একটা বড় স্ট্রেংথ তৈরি হয়, যেটা পরবর্তীতে তাদের টিচার হওয়ার জন্য খুব বেশি হেল্প করে। আর এর বাইরে কতগুলো, টিচিং এর বাইরে কতগুলো ফিল্ড রয়েছে সোশিওলজির জন্য পার্টিকুলারলি, যেগুলোতে তারা কাজ করতে পারে, এবং এগুলোর স্যালারি যদি বলে, স্যালারির দিক থেকে এটা অনেক বেটার। আমেরিকায়, মানে আমেরিকা না, ওভারঅল সারা বিশ্বের মতোই, যে টিচিং পজিশন এর জন্য যদি কেউ টাকা পয়সার জন্য আসতে চায়, এর জন্য আসতে চায়, খুব ভালো না এরিয়াটা। কিন্তু হয়তো কেউ এর জন্য তার প্যাশন আছে এখানে, কেউ হয়তো ফ্লেক্সিবিলিটি খুঁজছে, বিভিন্ন কারণে এটা অনেকে চুজ করে। কিন্তু এর বাইরে কতগুলো প্রতিষ্ঠান আছে বা সরকারি কিছু সংস্থা আছে যেখানে আমাদের বিভিন্ন পজিশন আছে, সেখানেও তারা ট্রাই করতে পারে। যেমন আমি পার্টিকুলারলি বলতে পারি, আমার ক্রিমিনোলজিতে এবং ক্রিমিনাল জাস্টিসে আমেরিকাতে প্রচুর জব রয়েছে, প্রচুর। এর মধ্যে যেমন ক্রিমিনাল জাস্টিস ডিপার্টমেন্ট ইটসেলফ, যেটা আমাদের বাংলাদেশের আইন মন্ত্রণালয়, তো আমেরিকান আইন মন্ত্রণালয়ে আমাদের আলাদা অনেক পজিশন রয়েছে। তারপরে আমেরিকার ইয়েগুলো প্রিজনে আছে, যে মানে যেখানে প্রিজন পুলিশ ওদের আছে। নর্মাল পুলিশ ডিপার্টমেন্টে আমাদের অনেকগুলো পোস্ট আছে, এটা পুলিশ না, পুলিশ ডিপার্টমেন্টে আবার কতগুলো আলাদা রিসার্চের জন্য, বা ক্রিমিনাল ক্রিমিনাল জাস্টিস অ্যানালিস্ট বা ক্রিমিনাল ল অ্যানালিস্ট, এরকম বিভিন্ন পজিশন থাকে। তারপরে আর কিছু তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আছেই, যারা পার্টিকুলারলি শুধুমাত্র এগুলোর উপরে গবেষণা করে। তো এইভাবে অনেকগুলো ফিল্ড রয়েছে আমাদের সোশিওলজি অফ ক্রিমিনোলজির জন্য। আবার অন্যদিকে হচ্ছে তোমার মেডিকেল সোশিওলজির জন্য তাদেরও অনেকগুলো ফিল্ড রয়েছে। একাডেমির বাইরেও তাদের বেশ কিছু কাজ রয়েছে, তারা হয়তো বিভিন্ন মেডিকেল রিসার্চ অর্গানাইজেশন আছে, সেসবগুলোতে কাজ করতে পারে। বা কিছু কিছু প্রতিষ্ঠান ইভেন ডিরেক্টলি তারা মেডিকেল ইস্যুর সাথে জড়িত কিছু, যেমন মেডিকেল সার্ভিসই দিয়ে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানের সাথে তারা যুক্ত হতে পারে। তো বিভিন্ন ইয়ে আছে, সুযোগ আছে এখানে। প্রত্যেক ফিল্ডের জন্য এরকম কোনো না কোনো ক্যারিয়ার প্রসপেক্ট আছে, বোথ একাডেমিক্যালি এবং নন একাডেমিক্যালি। পারফেক্ট, চমৎকার। মোটামুটি বেশ ভালো একটা আইডিয়া পাওয়া গেল ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে। বাকিটা হচ্ছে মনে হয় যার যার পছন্দের ব্যাপার, যে কোন দিকে ক্যারিয়ারটাকে নিয়ে যাবো বা কি করবে। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা হচ্ছে এখন কিছু কোশ্চেন অ্যান্সারে চলে যাব। কিছু কোশ্চেন নিয়ে, যেহেতু ইনবক্স অনেকগুলো কোশ্চেন, কমেন্ট অনেকগুলো কোশ্চেন এসেছে আমাদের। সো আমরা হচ্ছে কোশ্চেন গুলো নেই, আপনি স্ক্রিনে দেখতে পাবেন আর কি মাহবুব, আমি স্ক্রিন ক্লিয়ার করি। সো একজন জিজ্ঞেস করছেন সোশ্যাল ওয়ার্ক ডিসিপ্লিনের ফান্ডিং এন্ড ইউএস সোশ্যাল ওয়ার্কের ফিল্ডটা কেমন? সো আই থিংক ইটস লাইক এ বিট ডিফারেন্ট লাইক ফ্রম সোশিওলজি। সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাহবুব আপনার কোনো আইডিয়া আছে? সোশ্যাল ওয়ার্কের কথা বলছে? সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল ওয়ার্কে অবশ্যই সোশ্যাল ওয়ার্কে বেশ কিছু ফিল্ড এখানে রয়েছে। সোশ্যাল ওয়ার্কে আর যেহেতু আমেরিকাতে যখন আপনি গ্রাজুয়েশন বা পিএইচডি লেভেলে আসবেন, বোথ মাস্টার্স এবং পিএইচডি লেভেলে, এখানে তো অ্যাজ সাচ আসলে ওই ডিসিপ্লিনটার ম্যাটার করে না। আপনি অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যেতে হবে। একটা পার্টিকুলার এরিয়া আপনাকে ঠিক করে নিতে হবে। সেই পার্টিকুলার এরিয়ার উপরে আপনি কাজ করবেন। তো এইজন্য সোশ্যাল ওয়ার্ক অ্যাজ এ হোল আপনি এটাকে নিয়ে ভাবতে হবে না। আপনি হয়তো পার্টিকুলার কোনো ইস্যু নিয়ে কাজ করবেন। যেমন আপনি ইয়ে নিয়ে কোনো এনজিও নিয়ে কাজ করছেন, চিলড্রেন সোশ্যাল সার্ভিস নিয়ে কাজ করছেন, অথবা কোনো একটা আপনি ধরেন অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামের কিছু একটা নিয়ে কাজ করছেন। তো অনেকগুলো সাবফিল্ড রয়েছে উইদিন দিস সোশ্যাল ওয়ার্ক ডোমেইন। তো আপনি সেসব সাবফিল্ড নিয়ে যখন কাজ করবেন, সেটার জন্য অনেক কাজের সুযোগ রয়েছে। আর ইয়ার লেভেলে যেটা হবে, সোশ্যাল ওয়ার্কের জন্য আলাদা অবশ্যই প্রোগ্রাম রয়েছে। আর এর বাইরেও কতগুলো ইয়ে রয়েছে, যেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি অন্য ডিপার্টমেন্টে সুইচ করতে পারেন, যদি এটা আপনার সাথে রিলেটেড হয়। যেমন আপনি ইচ্ছা করলে সোশিওলজিরও কতগুলো এরিয়াতে আপনি যেতে পারেন, পলিটিক্যাল সায়েন্সের কতগুলো এরিয়াতে যেতে পারেন, আপনি ইকোনমিক্সের কোনো ইয়াতে যেতে পারেন, যেটা আপনার সোশ্যাল ওয়ার্কের সাথে
আপনি যায়। যেহেতু সোশ্যাল ওয়ার্ক একটা অনেক বড় ইস্যু, এটা একটা আমব্রেলা টার্ম, এটা অনেক বিষয় নিয়ে কাজ করে। তো যার কারণে আপনার যদি কোনো পার্টিকুলার এরিয়াতে আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে ওই পার্টিকুলার ইন্টারেস্ট এরিয়াটা সোশ্যাল সায়েন্সেস যেখানেই থাকুক আপনি ইচ্ছা করলে সেখানে এপ্লাই করতে পারেন এবং সেখানে অ্যাকসেপ্টেন্স এর রেট অনেক বেশি। গ্রেট। নেক্সট কোয়েশ্চেন সাবিয়া তামান্না, উনি জিজ্ঞেস করছেন মাস্টার্সের সাবসেক্টর যেগুলো রয়েছে রুরাল বা এনভায়রনমেন্টাল সোশিওলজি, এগুলোর মধ্যে কোনটি নেওয়া উচিত? ক্যারিয়ার ডিমান্ড কোনটা বেশি? এখন ক্যারিয়ার ডিমান্ড আমেরিকা, বাংলাদেশ এগুলোর জন্য আলাদা, আলাদা হয়তো ডিমান্ড রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে রুরাল সোশিওলজির কিছু বেশ ডিমান্ড রয়েছে। কিন্তু আমেরিকার ইয়েতে খুব বেশি আমি রুরাল ইয়েতে দেখিনি। রুরাল সোশিওলজির উপরে খুব বেশি প্রসপেক্ট আমি বলব না। তবে রুরাল সোশিওলজির উপরে আমেরিকায় এক্সপার্টিস রয়েছে। অনেক প্রফেসর আছেন যারা রুরাল সোশিওলজি নিয়ে কাজ করেন। তো সোশিওলজি এখানে আপনি এক্সপার্টিস নিতে পারবেন, কিন্তু ফিল্ড বা আপনার কাজের ক্ষেত্রটা ইউএসএ তে খুব বেশি না, খুব বেশি না। এবং আপনি যদি কাজ করতেও চান, তো কতগুলো আলাদা, আলাদা স্টেট আছে বা এরিয়া আছে যেখানে গিয়ে হয়তো আপনাকে কাজ করতে হবে। ওভারঅল সারা আমেরিকাতে হয়তো রুরাল সোশিওলজি সেভাবে আপনি পাবেন না। আর এনভায়রনমেন্টাল সোশিওলজি আমি আগেও বলেছি, এনভায়রনমেন্টাল সোশিওলজি আমি যখন এসেছিলাম তখন ইউএসএ তে এটার ডিমান্ড একটু কম ছিল, এটার প্রসপেক্ট কম ছিল। কিন্তু এখন আবারও এনভায়রনমেন্ট সোশিওলজি আমি বলবো সোশিওলজি একটা অন্যতম স্ট্রং সাবফিল্ডস হিসেবে তৈরি হয়েছে, এসছে। এখানেও ফান্ড টান্ড আছে এবং এনভায়রনমেন্ট সোশিওলজি কাজ করলে আপনি ইচ্ছা করলে পরে আরো অনেকগুলো এরিয়াতে আপনি যেতে পারেন। শুধুমাত্র এনভায়রনমেন্ট রিলেটেডই না, এনভায়রনমেন্টের আবার অনেক ছোট, ছোট আরো সাবফিল্ড রয়েছে। যেমন আমার ফ্রেন্ড ওহাইও ইউনিভার্সিটিতে, সে এখন আমি বলব যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে সে এখন ওয়ার্ল্ডে খুব নামকরা ফেস হয়ে গেছে। আমার ফ্রেন্ড কেন হয়েছে? কারণ এনভায়রনমেন্টের একটা ছোট্ট এরিয়া, সে হচ্ছে ফুড, এনভায়রনমেন্টাল ফুড। তো আমেরিকাতে যেহেতু ফুড কালচারটা একটা বড় অংশ, তো যার কারণে সে এটার উপরে এক্সপার্টিস হয়ে সে এখন ফুডের উপরে কেরিয়ার তৈরি করেছে। তো এই জন্য বলবো যে আপনি এই এনভায়রনমেন্টের মধ্যে থেকেও আপনি অনেক জায়গায় যেতে পারেন। আর যদি রুরালে যেতে চান, রুরাল এরিয়াতে বাংলাদেশের জন্য হয়তো আপনি ভালো করবেন, কিন্তু ইউএসএ তে এটার কাজের ক্ষেত্রটা অনেক কম, বাট পড়াশোনা করতে পারবেন। এক্স্যাক্টলি। আমরা এই কোয়েশ্চেনটার পার্শিয়াল অ্যান্সার করে ফেলেছি, তাও সোশিওলজি সাবসেক্টর নিয়ে কথা বলার কথা বলেছে। এর আগে হচ্ছে একটা কোয়েশ্চেন আছে, সিজিপিএ যদি 3 এর নিচে হয় তাহলে ফুল ফান্ডিং এর জন্য প্রিপারেশন কিভাবে নিবে এবং রিসার্চ এক্সপেরিয়েন্স কেমন, কতটা জরুরি? মানে যাদের সিজিপিএ 3 এর নিচে, তাই তো? জি। হুম, যাদের সিজিপিএ 3 এর নিচে, আমেরিকায় এটা একটা পজিটিভ যে আমেরিকায় কোনো একটা পার্টিকুলার ইয়েকে কি বলবো? একটা রিকোয়ারমেন্ট। ইস্যুকে তারা, হ্যাঁ, এটাকে তারা ইয়া করে না যে এটার উপরে বেস করে সমস্ত ডিসিশন নিয়ে নিবে, তা না। যেহেতু এটা অ্যাপ্লিকেশন হচ্ছে হোল প্যাকেজ, যার কারণে সবকিছুই তারা এখানে কনসিডার করে। তো সুতরাং সিজিপিএ যদি কমও থাকে কিন্তু অন্যান্যভাবে সে এটাকে প্রুভ করতে পারে যে তার এক্সপার্টিস, তার পড়াশোনা, আ তার তার আইডিয়া ভালো, তাহলেও কিন্তু সে এপ্লাই করতে পারে। তো সেটাকে কম্পেনসেট করার জন্য তার কতগুলো সুযোগ রয়েছে। এর মধ্যে একটা বড় সুযোগ হচ্ছে তার গবেষণার, তার কতগুলো পাবলিকেশন বা রিসার্চ সে কতটুকু করেছে। আরেকটা হতে পারে তার জিআরই। যে জিআরই তে যদি ভালো হয় তার মানে হচ্ছে স্টুডেন্টটা ভালো, কোনো কারণে হয়তো তার ডিপার্টমেন্টে ভালো হয় নাই। অথবা এসএপির মাধ্যমে হতে পারে, রিকমেন্ডেশন লেটারের মাধ্যমে। অর্থাৎ অন্যান্য বিষয়গুলো দিয়ে তাকে এটাকে কম্পেনসেট করতে হবে যে তার সিজিপিএ কম হবে। এক্স্যাক্টলি। ফারহান সিফাত উনি সোশ্যাল সায়েন্সের জব ফ্যাসিলিটিস কেমন জিজ্ঞেস করছেন। আমার মাহবুব ভাই তো সোশিওলজি কভার করেছেন পার্শিয়ালি, আর হচ্ছে সোশ্যাল সায়েন্সে মাহবুব আর কোনো এডিশন আছে সোশ্যাল সায়েন্সের বাকি সাবজেক্ট গুলো নিয়ে? হ্যাঁ, জব ফ্যাসিলিটিস আমি তো মোটামুটি বলেছি। আর আরেকটা কথা হচ্ছে, একেবারে যদি ক্যারিয়ার তৈরি করতে চায় যেটার উপরে পড়াশোনা করেছে, তাহলে তো এটা সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই চ্যালেঞ্জিং। কারণ একেবারে এখানে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে আসে বা যারা স্টেমেও আসে, তারাও যে একেবারে ডিরেক্টলি তাদের এই এক্সপার্টিস রিলেটেড জব পায় তা না। তারাও অনেক সময় তাদের একটা বড় এরিয়ার ভিতরে ঢুকে যেতে হয়। যদিও হয়তো ফিজিক্সের একটা ইয়া নিয়ে কাজ করেছে, কিন্তু তারা পরবর্তীতে হয়তো কাজের ক্ষেত্রে একটা বড় ওভারঅল ফিজিক্সের কোনো একটা ডিপার্টমেন্টের প্রোগ্রামে তাদের ঢুকতে হয়। তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। হয়তো আমরা সোশিওলজিতে আমরা পড়াশোনা করছি বা ইয়ে করছি, কিন্তু নট নেসেসারিলি দ্যাট সোশিওলজিতেই ওই পার্টিকুলার ফিল্ডেই আপনার সুযোগ থাকবে। এরকম হতে পারে যে সোশিওলজির একটা বড় ফিল্ডেই হয়তো আপনি যাচ্ছেন। ইভেন এমনও হতে পারে যে সোশিওলজির বাইরে, যেমন আমি যদি বলি ইউএনওর জবগুলো, জাতিসংঘের যেসব জবগুলো, সেখানে তো ডিরেক্ট বলে দিবে না সোশিওলজি অফ এনভায়রনমেন্টটাকে আপনাকে ইয়ে হইতে হবে। সেখানে তো শুধুই বলবে যে এখানে সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সের যেসব ইয়েগুলো আছে, এখান থেকে তারা এপ্লাই করতে পারবে। তো সুতরাং এখানে একেবারে পার্টিকুলারলি সাবফিল্ড অনেক সময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে।
তারা চায় যে বেসিক আইডিয়া, সোশ্যাল সায়েন্সের বেসিক আইডিয়া গুলো তাদের রয়েছে কিনা। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে যে একই সাথে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স পিএইচডি জন্য এপ্লাই করা যাবে কিনা? করা যায়, কিন্তু এটাকে এরা নেগেটিভলি নেয়, এটা না করাই ভালো। যে এক্সাক্টলি। ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য পিএইচডি তে করা ভালো, মাস্টার্স চাইলে মাস্টার্সে করা ভালো। এট এ টাইমে দুটো করলে গ্র্যাজুয়েট কমিটির একটা, আর গ্র্যাজুয়েট কমিটি একটাই থাকে মাস্টার্স এবং পিএইচডি লেভেলের জন্য। তো যেহেতু গ্র্যাজুয়েট কমিটি তারা একই সাথে মাস্টার্সের অ্যাপ্লিকেশনও সর্ট আউট করে, পিএইচডি গুলো তারা সিলেক্ট করে। তো যার কারণে যখন দুটাতেই কেউ করে তখন ধরে নেওয়া হয় তার কনফিডেন্স কম, অথবা সে তার কাছে রিসার্চ বড় ফ্যাক্টর না, পড়াশোনা বড় ফ্যাক্টর না, সে কোনোভাবে এডমিশন নিতে চাচ্ছে। তো এই জন্য একই ইউনিভার্সিটিতে দুটার জন্য না করাই ভালো। এক্স্যাক্টলি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ সোশিয়োলজিতে পেতে হলে জিআরই এর ইম্পর্টেন্স কেমন? আমি বলেছি যে একেকটা ইউনিভার্সিটির একেকটা ক্রাইটেরিয়া রয়েছে। অনেক ইউনিভার্সিটি জিআরই কে অনেক গুরুত্ব দিয়ে দেখা হয়। আবার অনেক ইউনিভার্সিটি হয়তো জিআরই কে সেভাবে গুরুত্ব দেয় না। যেমন ওহাইওর কথা বললাম, সেখানে জিআরই হয়তো খুব বেশি না। জরুরি না, অন্যান্য সবগুলোই দেখে। আর আমি এখানে যখন আছি সেখানে আবার জিআরই বেশ গুরুত্বপূর্ণ আ ভূমিকা পালন করে এডমিশনের ক্ষেত্রে। আবার টপ ইউনিভার্সিটি গুলোতে সেখানে জিআরই খুবই গুরুত্বপূর্ণ। জিআরই ছাড়া মানে জিআরই দিয়ে তারা সিলেক্ট করবে তা না। জিআরই হচ্ছে একেবারে বেসিক ক্রাইটেরিয়া এপ্লাই করার জন্য। তো তবে এটা ঠিক যে জিআরই ছাড়াই আপনার অনেক, অনেক ভালো ইউনিভার্সিটিও রয়েছে যেখানে আপনি জিআরই ছাড়াও অ্যাডমিশন পেতে পারেন। যদি আপনার অন্যান্য অ্যাপ্লিকেশন প্যাকেজ স্ট্রং হয়। তো যার কারণে জিআরই কে নিয়ে শুধু সারা জীবন পড়ে থাকলে হবে না। অন্যান্য বিষয় দেখতে হবে। আচ্ছা, মাহবুব ভাই, এই আমেরিকা ছাড়া লাইক সোশিয়োলজিতে আর কোথাও ফুল ফান্ডিং এর সুযোগ আছে কিনা, বা কোন জায়গাগুলোতে এপ্লাই করতে পারে স্টুডেন্টরা? হ্যাঁ, এই সোশিওলজি এখন অনেক দেশেই এখন সোশিওলজির বেশ ডিমান্ড তৈরি হয়েছে। তো আমেরিকার পরে আমি যেসবগুলোকে বলব সেটা হচ্ছে কানাডাতে রয়েছে। যদিও কানাডার ইউনিভার্সিটি গুলো কম, কিন্তু কানাডার বড় ইউনিভার্সিটি সবগুলোতেই সোশিওলজির ফিল্ড রয়েছে, সোশিওলজি প্রোগ্রাম রয়েছে। এবং সেখানে অ্যাডমিশন পেলে মোটামুটি ভালো ফান্ডিং এ দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটি কম, সেখানে তোমার অ্যাডমিশনও খুব কম নেয়। পুরো কানাডাতে ধরো টোটাল প্রতি বছর ২০ জন ২৫ জনের বেশি হয়তো অ্যাডমিশন নেওয়া টাফ। আচ্ছা, এরপরে হয়তো অস্ট্রেলিয়া একটা বড় এরিয়া। অস্ট্রেলিয়াতে বিশেষ করে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি কাজ হয় তোমার মেডিকেল সোশিওলজিতে। তো মেডিকেল সোশিওলজিতে আমাদের বড় ভাই, ছোট ভাই, জুনিয়র, সিনিয়র প্রচুর লোক এই অস্ট্রেলিয়াতে এখন পড়াশোনা করছে। বেশিরভাগই হচ্ছে পিএইচডি প্রোগ্রামে মেডিকেল সোশিওলজিতে। তো যদি কেউ সোশিওলজির মধ্যে মেডিকেল সোশিওলজিকে চুজ নিতে চায় তাহলে অস্ট্রেলিয়া একটা খুব তাদের জন্য তীর্থস্থান হতে পারে। আর এর বাইরে আরো কিছু দেশ রয়েছে, যেমন ইউরোপের কতগুলো দেশ রয়েছে, বিশেষ করে সুইডেন, জার্মানি, এগুলোতে আমাদের অনেক ফান্ডিং রয়েছে এবং অনেকগুলো ইউনিভার্সিটি সেখানে হয়তো টিউশন ফি নাই এবং বাকিটা তারা ইউনিভার্সিটি থেকে কোনো না কোনোভাবে তারা কিছু ফান্ড দিতে পারে। বিশেষ করে পিএইচডি প্রোগ্রামে তারা কোনো না কোনো ফান্ড এরা দেয়। তো যার কারণে এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কয়েকটা দেশ, সুইডেন, তারপরে তোমার জার্মানি, ফ্রান্স, ইটালি, এগুলো তো তারা এগুলো দেখতে পারে। আর একটা বড় সোর্স হচ্ছে সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস, এটা অনেকে হয়তো জানে। তো ইউরোপের ক্ষেত্রে ইরাসমাস মুন্ডাসে আমাদের সোশিওলজিতে প্রচুর সুযোগ রয়েছে। কারণ আমার ডিপার্টমেন্টে প্রচুর স্টুডেন্ট ওখানে পড়াশোনা করেছে বা করে আবার ব্যাক করেছে। ইরাসমাস মুন্ডাসও তারা এপ্লাই করতে পারে, এটা ফুল ফান্ডিং। গ্রেট, গ্রেট। ওকে, অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করার ফ্যাসিলিটি কেমন? ফান্ডিং কেমন পাওয়া যায়? অ্যানথ্রোপোলজি নিয়ে মাহবুব ভাই কোনো আইডিয়া আছে? আমরা চেষ্টা করছি অ্যানথ্রোপোলজি থেকে কাউকে নিয়ে ওয়াইউতে আমার ডিপার্টমেন্টাই সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটিতে সোশিওলজি এবং অ্যানথ্রোপোলজি একসাথেই পড়ানো হয়। একটা ডিপার্টমেন্ট দুটো একসাথেই, সোশিওলজি অ্যানথ্রোপোলজি মিলে একটা ডিপার্টমেন্ট। তো যার কারণে অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজির প্রসপেক্ট অলমোস্ট সেম। কিন্তু অ্যানথ্রোপোলজিটা তারা অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যাল, অনেক বেশি তারা নিয়ে কাজ করে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে। তো অবশ্যই অ্যানথ্রোপোলজির অনেক অনেক ডিমান্ড রয়েছে। অনেক ইউনিভার্সিটি আছে তারা শুধুমাত্র অ্যানথ্রোপোলজির জন্য আলাদা মাস্টার্স প্রোগ্রাম এদের রয়েছে, আলাদা অ্যাপ্লিকেশন চায়, বা এদের হয়তো অন্য কোনো প্রোগ্রাম নাই, শুধুমাত্র ধরো শুধু মাস্টার্স ইন অ্যানথ্রোপোলজি এটাতে করতে পারে এবং সেখান থেকে প্রচুর প্রসপেক্ট রয়েছে এবং অ্যানথ্রোপোলজির আরো অনেকগুলো সাবফিল্ড রয়েছে, সেই সাবফিল্ড গুলোতে তারা কাজ করতে পারে। তো ইয়েস, অ্যানথ্রোপোলজিরও বেশ ভালো ডিমান্ড রয়েছে আমেরিকাতে। টপ অন দ্যাট আমরা চেষ্টা করছি অ্যানথ্রোপোলজি থেকে কাউকে নিয়ে আসতে, কথা বলার জন্য। যদি কাউকে পাই ডেফিনেটলি অ্যানথ্রোপোলজি থেকে কাউকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি এখনো পর্যন্ত পাইনি। আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে সিএসসি তে বিএসসি করার পর পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সে মাস্টার বা পিএইচডি কি ফান্ডিং পাওয়া যায়?
সো পুরাই ট্র্যাক শিফট সিএসসি এন্ড হ্যাঁ, দেন হ্যাঁ, না এটাও প্রশ্নটা খুব না অযৌক্তিক না, এটা অনেক বেশি রাইট। যৌক্তিক। বিশেষ করে আমি আমি এখানে আমার দেখেছি, যেমন আমার এখানে একজন আছেন এখন, হুম, যে করেছে তোমার, আমার সাথে পিএইচডি করছে। অবশ্য সে মাস্টার্স করছে এখন, পিএইচডি তে পরে অ্যাডমিশন নেবে। কিন্তু জয়েন করেছে পিএইচডি ইয়ার হিসাবে, মাস্টার্স লেভেলের কোর্স গুলো করছে। তো এখানে যেটা হয়েছে যে সে করেছে, পাস করেছে তোমার থেকে, বায়োলজি থেকে। কিন্তু আচ্ছা। বায়োলজি থেকে পাস করে, ওয়েট ফর হুম, সেকেন্ড, আমি জাস্ট একটু লাগিয়ে নিই। আচ্ছা। তো সে যেটা করেছে সেটা হচ্ছে, সে পড়াশোনা করেছে তোমার বায়োলজিতে, কিন্তু বায়োলজি থেকে পরে সেটা করেছে, তার বায়োলজি থেকে সে তার থিসিস যেটা ছিল, বা যেটা রিপোর্ট দিতে হয় অনার্স লেভেলে, সেই রিপোর্টটা ছিল সামহাউ রিলেটেড টু তোমার সোশিওলজি অফ মেডিসিন। তো সোশিওলজি অফ মেডিসিন বা মেডিকেল সোশিওলজির উপরে তার রিপোর্টটা থাকার কারণে সে এখানে অ্যাপ্লাই করেছে, এবং মাস্টার্স লেভেলে তার এডমিশন হয়েছে। এখন তাকে কতগুলো কোর্স করতে হবে ওই মেডিকেল সোশিওলজির জন্য, দেন সে পিএইচডি শুরু করতে পারবে। এইভাবে করে অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও এখানে আসার সুযোগ আছে, কিন্তু সামহাউ তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের ওই আগের যে নলেজ, আগের যে পড়াশোনা, এটা কিভাবে এটার সাথে কানেক্টেড হতে পারে। রাইট। যদি কোনোভাবে তারা এটাকে শো করতে পারে, যেমন আমি পার্টিকুলার বলতে, সিএসসি মানে তো কম্পিউটার সায়েন্স, তাই না? রাইট। তো কম্পিউটার সায়েন্স, যেমন আমার ওহাইও ইউনিভার্সিটিতে আমার একটা বড় কাজ হচ্ছে, যে এই বইটার কথা আমি বললাম, আমার একটা বড় কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে। আমি এখন উইকিপিডিয়া রিসার্চ করছি। আমার উইকিপিডিয়ার উপরে আমি আমার প্রফেসর এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কাজগুলো করছি উইকিপিডিয়ার উপরে আমরা। তো উইকিপিডিয়া ধরো, এটা উইকিপিডিয়া বলো বা ওই বইটা, আমরা সোশ্যাল মিডিয়ার উপরে যেসব কাজগুলো করেছি, এগুলো হুম, কিন্তু অনেক বেশি সিএসসি রিলেটেড, এবং আমাকে এটা করার জন্য, এই রিসার্চ গুলো করার জন্য আমাকে সিএসসির কতগুলো কোর্স আমাকে করতে হয়েছে। সিএসসি করতে হয়েছে, যে আমাকে পাইথন এর উপরে পড়াশোনা করতে হয়েছে, আর এর উপরে পড়াশোনা করতে হয়েছে, তারপরে হুম, এর উপরে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করতে হয়েছে। তো যার কারণে দেখো যে সিএসসি এর ওইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে হেল্প করেছে, এবং আমরাও সিএসসি এর সাথে হেল্প করি। এবং মজার বিষয় হচ্ছে, যে বইটা আমরা লিখেছি এর মধ্যে বেশ কয়েকজন অথর হচ্ছে তোমার সিএসসি ব্যাকগ্রাউন্ডের। তো ওদের সাথে আমাদের এই কাজগুলো করতে হয়েছে, যার কারণে এখন ওয়ার্ল্ডে সাবজেক্ট গুলো খুব বেশি তোমার ইন্টারডিসিপ্লিনারি, এটার সাথে একটা রিলেটেড। কোনোভাবে রিলেট করতে হবে যে কিভাবে এটা তাকে হেল্প করবে। এক্স্যাক্টলি। শিবলু আহমেদ জিজ্ঞেস করছেন যে সেকেন্ড মাস্টার্স করতে চাইলে কি পারবো উইথ ফুল ফান্ড স্কলারশিপ এন্ড অনার্স সিজিপি কি দেখে না মাস্টার্স এর রেজাল্ট ফোকাস করে? তার মানে বাংলাদেশে একটা মাস্টার্স করেছে অলরেডি, বাইরে সেকেন্ড মাস্টার্স করতে যেতে চায়, ইন দ্যাট কেস হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে। ইভেন অনেকে আমি দেখেছি ৩টা-৪টা মাস্টার্সও করেছে। আরো হুম, বেশিও হতে পারে। হুম, তুমি হয়তো চিনো যে ওহাইওর যে বাইজিস্টা, আমরা একটু পার্সোনাল কথা প্রাইভেট কথা বলে ফেলি। যে তুমি কি জুজুকে চিনো? ইন্দোনেশিয়ার জুজু? না হ্যাঁ, জি না। ইন্দোনেশিয়া একজন আছে জুজু, দেখবে একটু বয়স করে, এমএসসি তে যায় প্রায়। জুজু হচ্ছে ওর সম্ভবত 6th মাস্টার্স করতেছে ওহাইওতে। ৬ নম্বর মাস্টার্স। তো যারা এরকম আরকি, তো যে এখানে বিভিন্ন ডাবল ট্রিপল মাস্টার্স অনেকেই করে। তো হুম, তো এটাতে ফান্ড তো বললামই, যে এডমিশন হলে ইউএস এর ইউনিভার্সিটি গুলো একটা পজিটিভ দিক হচ্ছে, এডমিশন হলে কোনো না কোনোভাবে ফান্ডিং ম্যানেজ করা যায়। কোনো না কোনোভাবে ফান্ডিং ম্যানেজ হয়। আর কিছু না হোক, এট লিস্ট টিউশন ফি স্কলারশিপটা পাওয়া যায়। ইউনিভার্সিটি এক্স্যাক্টলি। টিউশন স্কলারশিপ দেয়, সেটা টিউশন ফিটা আর দিতে হয় না। তারপরে যেসব লিভিং কস্ট যেগুলো আছে, সেটা হয়তো অনেক সময় টি এর আন্ডারে বা অনেক থাকে। এডমিশন একবার দিলে যেটা এরা হয়, এরা কোনো না কোনোভাবে একটা ম্যানেজ করে দিয়ে দেয়। আর না হলে আরো প্রসেস আছে, এক্সটার্নাল কিছু ফান্ডিং আছে। এটা করা যায়। আর হচ্ছে রেজাল্ট, ইয়েস। রেজাল্টের ক্ষেত্রে তারা নরমালি এজ এ হোল তারা লাস্ট রেজাল্টটাকে দেখে। যেমন ইউনিভার্সিটি মায়ামি আমাকে যেখানে বলেছে যে আমরা তোমাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমার ওহাইও ইউনিভার্সিটির রেজাল্টটাকে আমরা দেখেছি। এর আগের গুলো তারা দেখেইনি। তো যার কারণে, এবং আমাকে এখানেও করতে হবে। এই এডমিশন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওহাইওর গুলো দিয়েছে। আমি কিন্তু এখনো ঢাকা ইউনিভার্সিটি গুলো দেইনি। ঢাকা ইউনিভার্সিটি গুলো এখনো অন দা ওয়ে। কারণ ঢাকা ইউনিভার্সিটি গুলো এটা যাবে। ওই যে ইভালুয়েশন যাবে। এটা কি যেন বলে না? ইভালুয়েট করে এরা সিজিপিএ তে কনভার্ট করবে। ওখান থেকে ডব্লিউএস, হ্যাঁ, WS ডব্লিউএস। করবে, হ্যাঁ, WS করে এখানে আসবে। এখন এগুলো আমার হয়নি। তো আমার শুধুমাত্র ওহাইওর মাস্টার্স এর দেখে হয়েছে। তো এখানে লাস্ট ডিগ্রিটা সবসময় গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। তারপরে আরেকটা এডিশনাল বলা যায়, যেমন ডিপেন্ডস, যদি মনে হয় যে মাস্টার্স এটা ভালো দেন মাস্টার্স শো করা যায়, আর যদি রাইট। মনে হয় শুধু আন্ডারগ্রেড দেখানো যায়, আমি আর আমার রাইট, রাইট। মাস্টার্স হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। ইয়েস, এক্সাক্টলি। অনেক সময় এটা হতে পারে, যদি মনে হয় যে মাস্টার্স ভালো না, তাহলে সেটাকে একেবারে না উল্লেখ করাই ভালো। সে শুধুমাত্র এক্স্যাক্টলি। অনার্স দিয়েই করা উচিত। রাইট, রাইট। ওকে, রাইট।
আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে, সমাজবিজ্ঞানে পড়ে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার সুযোগ কি আছে? থাকলে হুম, ডিমান্ড কেমন? অফ কোর্স। মেডিকেল সোশিওলজির একটা বড় অংশ জুড়েই রয়েছে তোমার ওই যে মেডিকেল সোশিওলজি বললাম, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে হুম, মেন্টাল হেলথ। এখন আমি বলব মেন্টাল হেলথ নিয়ে মেডিকেল সোশিওলজির মধ্যে 50% এর বেশি কাজ হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে। বিশেষ হুম, করে কানাডায় কিছু প্রোগ্রাম আছে, সেখানকার প্রফেসরের এক্সপার্টিজ হচ্ছে অনলি মেন্টাল হেলথ নিয়ে। সো মেন্টাল হেলথ, জেরন্টোলজি বা বৃদ্ধ বয়সের যে মেন্টাল হেলথ এগুলো নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। তো এবং এটা নিয়ে তোমার ডিমান্ডও খুব ভালো। প্রচুর ডিমান্ড রয়েছে। যেহেতু ইউএসএ তে তোমার জানো যে ইউএস, কানাডায় বা এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে একাকিত্ব অনেক বেশি, ডিপ্রেশন অনেক বেশি। তো যার কারণে এগুলো নিয়ে অনেক কাজ হয় এবং এগুলোর ফিল্ডও রয়েছে অনেক। ক্যারিয়ার প্রসপেক্ট অনেক বেশি। ওকে। আম সোশিওলজি থেকে প্রফেসর ফান্ড পাওয়া সম্ভব কিনা? যদি কেউ প্রফেসরকে কনভিন্স করতে পারে? খুবই টাফ। কারণ হচ্ছে যে সোশিওলজির প্রফেসরের যে ফান্ডিংটা এটা ইয়ার চেয়ে ডিফারেন্ট। অ্যা স্টেম ফিল্ড গুলোর চেয়ে ডিফারেন্ট। স্টেম ফিল্ডে আলাদা প্রফেসরদের ল্যাব থাকে, সেই ল্যাবে তারা কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং সেই যেসব ফান্ডিং এজেন্সি আছে তাদের সাথে তার ডিরেক্ট এগ্রিমেন্ট হয়। কিন্তু আমাদের ফিল্ডগুলোতে যেটা হয় প্রফেসররা থ্রু ডিপার্টমেন্ট কাজ করতে হয়। অর্থাৎ ডিপার্টমেন্টের কাছে তারা দায়বদ্ধ। তো যার কারণে প্রফেসরকে শুধু করলে হবে না এবং অনেক প্রফেসর এগুলো নিতেও চায় না। তারা চায় যে ডিপার্টমেন্টের থ্রুতেই আসুক। তো এই কারণে এখানে প্রফেসরকে কনভিন্স করে আনাটা টাফ এবং অনেক প্রফেসর আগে হয়তো কথাই বলবে না। বলবে যে গ্র্যাজুয়েট ডিরেক্টরের সাথে কথা বলো। ওনারা এডমিশন দেওয়ার পরে ওনারাই আমার কাছে হয়তো পাঠাবে বা তুমি তখন এসওপি তে বা কোথাও আমাদের লিখতে হয় যে যদি এডমিশন পাও কোন প্রফেসর আন্ডারে তুমি কাজ করতে চাও। তো সেটা আমরা সাধারণত প্রেফারেন্স দিয়ে থাকি। যদি এভেইলেবল থাকে তখন গ্র্যাজুয়েট কমিটি ওখানে আমাদেরকে পাঠাবে। তো যার কারণে এখানে এক্সাক্টলি। প্রফেসরকে কনভিন্স করলে খুব বেশি কাজ হবে না। ওকে। সো এটা টেসল নিয়ে জিজ্ঞেস করছেন। আমরা হচ্ছে আসলে এই ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ লিঙ্গুইস্টিক এগুলো নিয়ে একটা সেশন করব। সো আই থিংক ওখানে যে ভাইয়া আসবেন উনি আই থিংক টেসল নিয়ে একটু ভালো বলতে পারেন। বাই এনি চান্স মাহবুব ভাই, জিওগ্রাফিতে ফান্ডিং নিয়ে আপনার কোনো আইডিয়া আছে কিনা? একটা কোয়েশ্চেন হুম, আছে হুম, জিওগ্রাফিতে হুম, হুম। ফান্ডিং। হ্যাঁ, জিওগ্রাফি ওই যেহেতু আমি বললাম জিওগ্রাফি আমাদের সোশিওলজি অফ এনভায়রনমেন্ট এর সাথে অনেক বেশি রিলেটেড। জিওগ্রাফির উপরে ফান্ডিং আছে। আমাদের ওহাইও ইউনিভার্সিটি তুমি জানো বেশ কয়েকজন এবং বাংলাদেশি স্টুডেন্ট এসছে তারা জিওগ্রাফির উপরে পড়াশোনা করেছে বিভিন্ন সময়। আমার জানা মতে এ পর্যন্ত বেশ অনেকেই গিয়েছে। অনেকে পাস করেছে ওহাইও ইউনিভার্সিটি জিওগ্রাফি থেকে। হ্যাঁ, জিওগ্রাফিতে ফান্ডিং রয়েছে। আর জিওগ্রাফি তো এখন অনেক বেশি তোমার মডার্ন হয়েছে। বিশেষ করে জিআইএস। জিওগ্রাফির মধ্যে রাইট, আলাদা আবার জিআইএস নিয়ে প্রচুর কাজ হয়। সেটাও তারা করতে পারে। এক্সাক্টলি। আমরা অলমোস্ট 1 আওয়ারে চলে এসেছি। আমরা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে অনার্স শেষ করে ক্রিমিনোলজিতে মাস্টার্স করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স থেকে ক্রিমিনোলজি খুব কাছাকাছি ফিল্ড। রাইট। সুযোগ আছে। তার হয়তো এটা বেটার হয় যদি তার চান্সটা বেড়ে যাবে। এটা হুম, ম্যান্ডেটরি না, তবে আমি সাজেস্ট করব। তার সুযোগটা বেড়ে যাবে যদি যদি সে কোনো না কোনোভাবে কোনো একটা রাইট আপ, কোনো পাবলিকেশন কোনোভাবে সে করতে পারে মানে পলিটিক্যাল সায়েন্স এর কোনো একটা সাবফিল্ড এর সাথে ক্রিমিনোলজির করতে পারে। আর ক্রিমিনোলজি এবং পলিটিক্যাল সায়েন্স সবগুলো সোশ্যাল সায়েন্স এর সাবজেক্টই সামহাউ ওভারল্যাপ করে। কোনো না কোনোভাবে এটা একটার সাথে একটা রিলেটেড। তো সে যদি হুম, এটাকে কোনোভাবে রিলেট করতে পারে, কোনো একটা লেখা লিখতে পারে, তাহলে হয়তো সেটা তার আর অনেক ইউনিভার্সিটি আছে তোমরা জানো যে স্যাম্পল রাইট আপ জমা দিতে হয়। আর সেই রাইট, স্যাম্পল রাইট আপ যদি কোনোভাবে সে এটাকে রিলেট করতে পারে বা বুঝাইতে পারে যে হ্যাঁ, এটা আমার পলিটিক্যাল সায়েন্স, এভাবে পলিটিক্যাল সায়েন্স আমাকে ক্রিমিনোলজি পড়তে হেল্প করবে। সেটা অবশ্যই তার জন্য পজিটিভ হবে। এক্সাক্টলি। বেসিক্যালি আপনি যে সাবজেক্টে যেতে চান, যেমন গতকালকে মাহবুব আমাদের ছিল হচ্ছে সাবজেক্ট সুইচ নিয়ে কথাবার্তা বলেছি গতকালকের সেশনে। হু, হু। তখন আমরা বলার ট্রাই করেছি যে লাইক আপনাকে কিছু না কিছু দেখাতে হবে ইন্টারেস্ট শো হুম, করার জন্য একাডেমিক্যালি অথবা হচ্ছে থ্রু এক্সপেরিয়েন্স। সো যেভাবে আপনি লিঙ্ক করতে পারেন। সো আমার মনে হয় পসিবল। এগুলা খুবই রিলেটেড সাবজেক্ট এবং পসিবল। সো রাইট। মাহবুব আমরা একদম শেষের দিকে আপনি যদি সোশিওলজিতে যারা পড়াশোনা করছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশে আছে, তারা তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন যারা আসলে যারা হাইয়ার স্টাডিতে আসতে চায়, তারা আসলে কিভাবে আন্ডারগ্রেড থেকে একটু করে প্রিপারেশন নিয়ে রাখতে পারে বা কিভাবে হায়ার স্টাডিতে পার্সু করতে পারে এবং ক্যারিয়ার পার্সু করতে পারে বাইরে। এই নিয়ে যদি আপনি একটু সাজেশন মূলক বা পরামর্শমূলক কিছু বলেন সবার জন্য। হুম। তো আমার মনে হয় আমার শুরু করা উচিত এইভাবে যে তারা ১ম এ তারা ডিসিশন নিবে তাদের ক্যারিয়ার প্রসপেক্ট টা কোন দিকে। তো এখন আমি যেটা দেখি যে বাংলাদেশে আমি শুনছি আরকি যে বেশিরভাগই এখন সরকারি চাকরির দিকে ঝুঁকছে। সো এটা একটা ইস্যু, এটা হয়তো প্যাশন থাকতে পারে। কিন্তু যদি মাত্র কেউ যদি থাকে এবং আমি অনেক লোককে চিনি তাদের প্যাশন ছিল পড়া পড়া এবং পড়ানো বা একাডেমিক্যালি ক্যারিয়ার তৈরি করা। কিন্তু সোশ্যাল প্রেশার এর কারণে
তারা ডিসিশন নিতে হয়েছে বা তারা গিয়েছে তারা সরকারি জবের দিকে। কিন্তু সারা জীবন তার মনে ওই মনের কোণে ওই বিষয়টা থাকে যে ইস! যদি হায়ার স্টাডি করতে পারতাম বা আ একাডেমিক্যালি ক্যারিয়ার তৈরি করতে পারতাম। তো এটা হচ্ছে যে সবার একেকজনের সবার পছন্দ তো এক না, একেকজনের একেক রকম ইন্টারেস্ট থাকে। কিন্তু বাংলাদেশ যেটা হয় ইন্টারেস্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সোশ্যাল প্রেশার। যে সমাজ কি চাচ্ছে, আমার ফ্যামিলি কি চাচ্ছে, আমার বন্ধু-বান্ধবরা কোনটাকে গুরুত্ব বেশি দিবে, কোনটা হলে আমার প্রচেষ্টা হবে, পাওয়ার বেশি হবে। এই বিষয়গুলোর কারণে তাদের যে মনের যেই আগ্রহটা, তার রিয়াল যে প্যাশন সেটা চাপা পড়ে যায়। তো এটা যে আমি বলব যে এটাকে কখনোই তার ইন্টারেস্টকে, প্যাশনকে এভাবে প্রেশারাইজ করা উচিত না। কারণ এটাও এখানেও একটা বড় ফিল্ড রয়েছে, এখানেও ইন্টারেস্টের জায়গা রয়েছে। সব জায়গায় সবকিছুরই পজিটিভ এবং নেগেটিভিটি রয়েছে। তো এজন্য সবসময় এটাকে এম্পিরিক্যাল প্র্যাকটিক্যাল হওয়া উচিত তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো এই বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে একই অবস্থা। কিছু চ্যালেঞ্জ রয়েছে, আবার বেশ কিছু প্রসপেক্ট ও রয়েছে। তো যারা পড়াশোনা করতে চায়, যাদের সত্যিকার প্যাশন আছে, আমি বলব যে তারা কখনো দমে যাওয়া উচিত না। তারা they should not be thwarted. তারা অবশ্যই চিন্তা করা উচিত যে somehow আমার এখানে আসা উচিত। তো যদি সেটা তার মাথায় থাকে তাহলে অনার্স লেভেল থেকে আন্ডারগ্রেড থেকেই তার সেভাবে নিজেকে তৈরি করা উচিত। সেক্ষেত্রে তারা যেটা করতে পারে সেখানে তারা যদি ইংলিশে তাদের উইকনেস থাকে, ইংলিশে তাদের তখন থেকে একটু ওভারকাম করার ট্রাই করা উচিত। বিভিন্ন কোর্স করে, পড়াশোনা করে অ্যা নিয়মিত ইংলিশ এনহান্স করার জন্য, বুস্ট আপ করার জন্য যেসব প্র্যাকটিস গুলো রয়েছে সেগুলো তারা করে তারপরে পাবলিকেশন হতে তারা প্রফেসরদের সাথে কাজ করতে পারে। ১ম এ ফ্রি হোক না। প্রফেসরের সাথে যদি বিভিন্ন প্রজেক্টে কাজ করে তাহলে তাদের এক ধরনের এক্সপেরিয়েন্স তৈরি হবে, তাদের একটা আইডিয়া তৈরি হবে। পরবর্তীতে হয়তো মাস্টার্স লেভেলে গিয়ে তারা হয়তো কোনো একটা পাবলিকেশন এ তাদের হয়ে গেল প্রফেসরদের সাথে বা বাইরে অন্য কারো সাথে বা ফ্রেন্ডদেরকে নিয়েও তারা করতে পারে। তো এভাবে করে যদি কেউ পড়াশোনা করতে চায়, তাদের প্যাশন থাকে একাডেমিক্যালি নিজের ক্যারিয়ার তৈরি করবে। তাহলে তারা অনার্স লেভেল থেকে এই বিষয়গুলোতে এই আইডিয়া গুলো তাদের মাথায় থাকা উচিত। সেভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত। এটা এডুকেশনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক, স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে হোক, পাবলিকেশন করার মাধ্যমে হোক। আর যখন বাইরে পড়াশোনা করার একটা আগ্রহ থাকে বা টিচিং এ বা একাডেমিক্যালি যারা ক্যারিয়ার করতে চায়, তখন এটা যেটা হয় যে তাদের মধ্যে অটোমেটিক্যালি পড়াশোনা করার প্রতি একটি আগ্রহ বেড়ে যায়। কারণ তারা যেহেতু জানে যে আমি যেটা পড়বো সেটা ফিউচারে আমাকে এপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লিকেবিলিটির কারণে তাদের পড়াশোনার মোটিভেশনটা তৈরি হয়। আর যারা ধরেই নেয় যে আমি পড়াশোনা করা কোন রকমে অনার্স মাস্টার্স শেষ করতে পারলে আমি সরকারি জবের জন্য এপ্লাই করব। তো সরকারি জবে তো সাধারণত আমাদের ডিপার্টমেন্টের নলেজ খুব বেশি হেল্প করে না। সামান্য কিছু যদি বিসিএস এ তারা এডুকেশন ক্যাডারে যায় একটা পার্সেন্টেজ হয়তো থাকে। কিন্তু বেশিরভাগ সরকারি জবে তো আসলে কমন ইংলিশ, ম্যাথমেটিক্স, বাংলা এগুলো সাধারণ জ্ঞান এগুলোই থাকে। তো যার কারণে তারা ডিপার্টমেন্টের পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ দেয় না। তো এটা এইজন্য খুব বেশি ফেনোমেনাল আমি বলব যে তারা তাদের অনার্স লেভেল থেকে তারা তাদের ক্যারিয়ার গোলটা তারা ঠিক করে নিবে। যে যদি এই বিদেশে পড়াশোনা করতে চায়, উন্নত দেশে আসতে চায়, তাদের সেখান থেকেই যেসব কম্পোনেন্টস গুলো রয়েছে অ্যাপ্লিকেশনের সেগুলোকে যেন তারা এগুলোর উপরে কাজ করে। সেগুলোর উপরে তারা এক ধরনের স্কলারলি এক্সপার্টিস তারা গ্রহণ করে। থ্যাংক ইউ মাহবুব ভাই। আই থিংক হুম, খুবই প্র্যাকটিক্যাল কিছু পরামর্শ। হুম, সো প্রথমে ধন্যবাদ দিতে চাই মাহবুব ভাইকে যে ওনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ওনার টোটাল এই যে এক্সপেরিয়েন্স মাস্টার্স এবং পিএইচডি এবং ক্যারিয়ার নিয়ে যা শেয়ার করলেন এগুলো আমাদেরকে জানানোর জন্য। আর থ্যাংক ইউ। যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবগুলো সেশনে থাকবেন এবং দেখবেন এবং শেয়ার করবেন। কারণ হচ্ছে ভাই যে কথাগুলো বললেন দোজ এক্সপেরিয়েন্সেস লাইক কত 10, 15, 20 বছর এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। সো আসলে এক্সপেরিয়েন্স ম্যাটার। যেটা আমি রাইট, জানি না সেটা মাহবুব ভাই জানে। যেটা হয়তো বা আপনি জানেন না সেটা আমি জানি বা আমি জানি না সেটা আপনি জানেন। সো ইনফরমেশন শেয়ার করলে কিন্তু ইনফরমেশন রাইট, ইজ পাওয়ার বলা হয়ে থাকে। সো ইনফরমেশন শেয়ার করলে কিন্তু আসলে স্কোপ গুলা বাড়ে। সো রাইট। মাহবুব ভাইকে অনেক ধন্যবাদ আবারও আমাদের সাথে আসার জন্য এবং আশা করি মাহবুব ভাইকে আমরা আরো পাবো। আর ভাইয়ের যে সেশনটি আছে আমি সেই লিঙ্কটিও শেয়ার করে দিব রিসার্চ এবং পাবলিকেশনস নিয়ে। ওটা খুব ভালো সেশন ছিল গত বছর। তো তখন মাহবুব ভাই ছিল মাস্টার্স স্টুডেন্ট, এবার মাহবুব ভাই পিএইচডি স্টুডেন্ট। সো আই থিংক মাহবুব ভাই পিএইচডি শেষ করলে আমরা ডক্টর মাহবুব ভুঁইয়াকে ডাকবো আবার কথা বলার জন্য ইনশাআল্লাহ। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ জাহিদ। হ্যাঁ, জাহিদ আমাকে ইয়ে করেছে এবং আমার ডিপার্টমেন্টের উপরে কথা হবে জেনে আমি আসলে খুব আগ্রহী হয়েছি যে আমি এটার উপরে কিছু কথা বলব। কারণ আপনারা জানেন বাই দিস টাইম আমি আসলে ২ টা ইউনিভার্সিটিতে আরো ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নিচ্ছি। গত রাতেও আমার ক্লাস ছিল ইন্ডিয়াতে, মুম্বাই ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটিতে।
তো যার কারণে আমি খুব বিজি থাকি। আমি হয়তো অন্য কিছু হলে নিতাম না। আর বিশেষ করে আমার প্রচুর লাইভে আমি প্রোগ্রাম করেছি হচ্ছে কিভাবে আমেরিকা আসা যায়, কিভাবে সেটেল হওয়া যায় ইত্যাদি। তো এগুলো নিয়ে আসলে আমি আর খুব বেশি ইন্টারেস্টেড না। অনেকেই আমাকে এর ভিতরে আরো অনেকবার তারা আমাকে ইয়ে করেছে, লাইভ করার জন্য করেছে। কিন্তু আমি বলেছি, "না, এগুলো নিয়ে আমি আর কাজ করব না।" কিন্তু জাহিদ খুব ইয়াতে খুব আমি বলব জেনুইনলি সে সিলেক্ট করেছে আমার এরিয়াটা, যেটা খুব জরুরি ছিল। কারণ অন্যান্যগুলো দেখা যাচ্ছে একটা জেনেরিক টার্ম, স্টুডেন্ট আমরা চাচ্ছি কোন রকমে আসুক, এসে তারা ইমিগ্রেন্ট হয়ে যাক, সেটেলড হোক। কিন্তু পিউরলি স্কলারলি বা একাডেমিক্যালি সাউন্ড করার জন্য বা একাডেমিক্যালি তাদেরকে তৈরি করার জন্য সেভাবে কাজ খুব একটা হয় নাই। তো জাহিদ এটা করেছে, আমি জাহিদকে ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত খুব ভালো একটা ইনিশিয়েটিভ সে নিয়েছে এবং আমি এর জন্য অ্যাকসেপ্ট করেছি এবং আমি এসে খুব আনন্দিত যে আমার ফিল্ডে যারা রয়েছে, যারা জুনিয়র রয়েছে বা আসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পেরেছি, আমার আইডিয়া শেয়ার করতে পেরেছি। জি, থ্যাংক ইউ মাহবুব ভাই। সো আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমাদের আরেকটি সেশন আছে। আর টোফেল নিয়ে আপনাদের সাথে ওই সেশনে দেখা হচ্ছে। সো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।